আচ্ছা, আমরা তো তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার ওই যে শেয়ার করছি স্ক্রিন যেটা। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ। তো আমরা লাস্ট ক্লাসে শেষে প্রথমে থার্মোডাইনামিক প্রসেস নিয়ে ডিসকাস করছি, ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস। তারপর আমরা এন্ট্রপি নিয়ে ডিসকাশন শুরু করছিলাম আর কি। তো আমরা এন্ট্রপি নিয়ে যে ডিসকাশনটা করছি সেখানে আমরা কি কি ডিসকাস করছি সেটা একটু রিভিউ করে নিই। আমরা ডিফাইন করছি এন্ট্রপি। হ্যাঁ, এন্ট্রপি ডিফাইন করছি আমরা। তারপর হচ্ছে আমরা হিট এন্ড এন্ট্রপির মধ্যে একটা রিলেশন ডেভেলপ করছি। হ্যাঁ, দ্যাট মিনস ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা আছে সেটাকে আমরা এন্ট্রপি চেঞ্জ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, তারপর সেখানে আমরা বলছিলাম যে টিএস ডায়াগ্রাম, যেটা টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম, সেই টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রামের আন্ডার যে এরিয়া ইট রিপ্রেজেন্টস দ্য হিট অ্যাবজর্পশন অর হিট রিজেকশন, সেটা আমরা বলছিলাম। আর পিভি ডায়াগ্রামের আন্ডার এরিয়া আমরা আগেই বলছি যে সেটা ওয়ার্ক ডান রিপ্রেজেন্ট করে, সিস্টেম কতটুকু ওয়ার্ক ইনপুট নেয় অথবা ওয়ার্ক আউটপুট দেয় সেটা রিপ্রেজেন্ট করে। তো তারপর আমরা এন্ট্রপি আনঅ্যাভেলেবল হিট এনার্জির যে একদম একটা মেজার সেটা আমরা দেখছিলাম। আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করছিলাম যে আনঅ্যাভেলেবল হিট এনার্জি ইজ ফাংশন অফ প্রপোর্শনাল ফাংশন অফ এন্ট্রপি। যে আনঅ্যাভেলেবল হিট এনার্জি এন্ট্রপি চেঞ্জ যত বেশি হবে একটা থার্মোডাইনামিক প্রসেসে বা সিস্টেম, একটা থার্মোডাইনামিক প্রসেসে, তত আনঅ্যাভেলেবল হিট এনার্জি তত বাড়বে। দ্যাট মিনস সিস্টেমে ইরিভার্সিবিলিটি তত বাড়বে, ওই প্রসেসে ইরিভার্সিবিলিটি তত বেশি হবে। হ্যাঁ, সো এন্ট্রপি চেঞ্জ রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ জিরো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম লাস্ট ক্লাসে। আমাদের মনে পড়ে কিনা জানি না, তোমরা একটু মনে করার চেষ্টা করো, যদিও অনেকদিন আগে, মাঝখানে বড় একটা গ্যাপ পড়ছিল। তো আজকে আমরা আগের দিন আমরা বলছিলাম যে আমরা এটা দেখবো আজকে, ক্লসিয়াস ইনইকুয়ালিটি। হ্যাঁ, ক্লসিয়াস ইনইকুয়ালিটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব, সেটা আমরা আগের দিনই বলছিলাম। তো আমরা আজকে এটা দেখবো। এখন ক্লসিয়াস ইনইকুয়ালিটির সাথে চেঞ্জ অফ এন্ট্রপির একটা রিলেশন আছে। আচ্ছা, ক্লসিয়াস ইনইকুয়ালিটিটা আসলে এটা ইটস এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। যেমন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে আমরা এক্সপ্রেস করি কিভাবে, যেমন ধরো এই ইকুয়েশন দিয়ে আমরা খুবই ইউজুয়ালি অ্যাপ্লাই করি যে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডেল ডাব্লিউ। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। হ্যাঁ, এই ইকুয়েশনটার কথা বলতেছি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। হোয়াট অ্যাবাউট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স? আমরা তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা রিপ্রেজেন্ট করি না, কিন্তু ক্লসিয়াস ইনইকুয়ালিটিটাই আসলে ইটস এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, তবে এই ইকুয়ালিটিটা আসলে ইনইকুয়ালিটিটা কি বলতেছে সেটা দেখো আগে। বলতেছে যে একটা সিস্টেম, থার্মোডাইনামিক সিস্টেম, এবং অনেকগুলো প্রসেসের ভিতর দিয়ে যাবে। হ্যাঁ, অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যে আবার ইনিশিয়াল স্টেটে চলে আসলো, যে স্টেট থেকে প্রসেসিংটা শুরু হয়েছে, থার্মোডাইনামিক প্রসেসগুলো শুরু হয়েছে, ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু দ্য ফাইনাল স্টেট। তখন আমরা ওই পুরো থার্মোডাইনামিক প্রসেসগুলোকে একসাথে আমরা মানে কি বলি, আমরা তখন একসাথে এটাকে সাইক্লিক প্রসেস বলি। হ্যাঁ, তো মানে থার্মোডাইনামিক সাইকেল বলতে পারো। সাইক্লিক প্রসেস ইজ নাথিং বাট থার্মোডাইনামিক সাইকেল। সো একটা থার্মোডাইনামিক সাইকেল বা একটা থার্মোডাইনামিক সাইক্লিক প্রসেস, দ্যাট মিনস ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু দ্য ফাইনাল স্টেট। মানে পুরো সাইক্লিক প্রসেসটা শেষ হওয়ার পরে বা পুরো সাইকেলের শেষ হওয়ার পরে সে আবার তার ইনিশিয়াল পয়েন্টে চলে আসে। এই ধরনের প্রসেসকে আমরা সাইক্লিক প্রসেস বলে থাকি। তো থার্মোডাইনামিক সাইক্লিক প্রসেসে বা থার্মোডাইনামিক সাইকেলের ক্ষেত্রে এই ক্লসিয়াস ইনইকুয়ালিটিটা অ্যাপ্লিকেবল। বলতেছে যে ওই সাইক্লিক প্রসেসের যে পুরো প্রসেসের যে সাইক্লিক ইন্টিগ্রাল, কিসের সাইক্লিক ইন্টিগ্রাল? ডেল কিউ বাই টি এর। হ্যাঁ, ডেল কিউ বাই টি এর সাইক্লিক ইন্টিগ্রাল, পুরো প্রসেসের ডেল কিউ বাই টি এর এই সাইক্লিক প্রসেসের ডেল কিউ বাই টি এর সাইক্লিক ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমি এখানে মনে হয় ভুল করছি। হ্যাঁ, আমি একটু দাঁড়াও।
আমি এটা ঠিক করে নেই, এখানে আমি উল্টাটা লিখছি। এটা হবে রিভার্সিবল কেস। হ্যাঁ, এটা হচ্ছে কি রিভার্সিবল কেস। ওকে, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ del q by t ইন এ সাইক্লিক প্রসেস, এটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে 0 হবে আর ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে লেস দেন 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। del q by t অফকোর্স ওই ইন্টিগ্রাল যখন তুমি করবা কোনো একটা পয়েন্টে del q এর ভ্যালু একরকম হবে, মানে ডিফারেন্ট পয়েন্টে del q এর ভ্যালু ডিফারেন্ট হবে, কারণ ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে এমন থার্মোডাইনামিক প্রসেস আছে, যেমন ওই সাইক্লিক প্রসেসের মধ্যে একটা, মানে ওই সাইকেলের মধ্যে একটা প্রসেস এরকম থাকতে পারে যে আইসেন্ট্রপিক প্রসেস বা এডিওয়েটিক প্রসেস। এডিওয়েটিক প্রসেসের ক্ষেত্রে del q বাই del q এর ভ্যালু 0 হবে, অন্য কোনো প্রসেসের ক্ষেত্রে del q এর ভ্যালু ডিফারেন্ট হবে। সো টেম্পারেচার অবশ্যই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আবার যদি আইসোথার্মাল প্রসেস হয় তখন আবার টেম্পারেচার কনস্ট্যান্ট। মানে সাইক্লিক প্রসেস বা সাইকেলের মধ্যে অনেকগুলা নর্মাল যে এই থার্মোডাইনামিক প্রসেস যেগুলো আমরা আগে ডিসকাস করছি, এই ধরনের অনেকগুলো প্রসেস থাকবে, কিন্তু মানে সব প্রসেস শেষ হওয়ার পরে আবার ফাইনাল স্টেট মানে ইনিশিয়াল স্টেটে চলে আসবে, তখনই তো সেটাকে আমরা সাইক্লিক প্রসেস বলবো। তো মানে ওই সাইক্লিক প্রসেসের মধ্যে যে ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস আছে, আইডিয়াল প্রসেসগুলো, সেগুলা মানে মানে প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে যে del q বাই t যেটা আছে, সেগুলোর সাইক্লিক ইন্টিগ্রাল করলে সেটা লেস দেন 0 হবে যদি ওই সাইক্লিক প্রসেসটা ইরিভার্সিবল হয়, আর যদি সাইক্লিক প্রসেসটা রিভার্সিবল হয় তাহলে 0 হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন একসাথে করে আমরা এভাবে লেস দেন অর ইকুয়াল টু 0 লিখতে পারি। এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ক্লোসিয়াস ইনইকুয়ালিটি, হ্যাঁ, as well as mathematical expression of second law of thermodynamics। হ্যাঁ, তো সেটা কিভাবে, সেটা তোমাকে উপলব্ধি করতে হবে যে এটা আসলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে কিভাবে এক্সপ্রেস করতেছে ম্যাথমেটিক্যালি। আচ্ছা, হোয়াট ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স? যেহেতু এটা ক্লসিয়াস ইনইকুয়ালিটি, আমরা দেখছি যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর দুইটা স্টেটমেন্ট আমরা দেখছিলাম, ক্লসিয়াস স্টেটমেন্টটা তোমরা ইউজ করতে পারো। তো কি বলছিল ক্লসিয়াস স্টেটমেন্ট, মনে আছে? অথবা যে কোনো স্টেটমেন্ট ইউজ করলেই হবে, তোমরা মানে যে কোনো স্টেটমেন্ট ইউজ করলেও হবে। তোমাদের কি মনে আছে যে ক্লোজেস্ট স্টেটমেন্ট বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা আবার মনে রাখবে না, এটা তো তোমাদের বাচ্চাকালের পড়াশোনা, তাই না? তোমরা স্কুল কলেজে এগুলো পড়ছো। বলো, যে কোনো একটা স্টেটমেন্ট বলো, সেখান থেকে আমরা এটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। হ্যাঁ, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি, যে একটা এরকম হইতে পারে যে হট বডি থেকে তুমি যে হিটটুকু নিবা, হ্যাঁ, যে হিটটুকু নিবা Q1 ফর এক্সাম্পল, তার পুরোটাকেই তুমি মেকানিক্যাল ওয়ার্কে, একটা ইঞ্জিন মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবে না। হ্যাঁ, একটা পার্সেন্টেজ অফ হিট সারাউন্ডিংসে রিজেক্ট করে দিতে হবে, তাই না? Q2 ক্যান বি 0, Q2 cannot be 0, তাই না? এগুলো আমরা দেখছি আগে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে। তো সেটাই দেখো তোমরা, এই যে একটা সাইক্লিক প্রসেসের কথা চিন্তা করো, যে আমাদের কার্নোট সাইকেল তোমাদের পরিচিত, তো সেখানেই চিন্তা করো যে কার্নোট সাইকেলে কি তিনটা মানে মানে 4টা স্টেপে হয়, আইসোথার্মাল, তারপরে হচ্ছে গিয়ে আইসেন্ট্রপিক, তারপরে হচ্ছে গিয়ে আবার আইসোথার্মাল এক্সপেনশন, আইসেন্ট্রপিক এক্সপেনশন, আইসোথার্মাল কম্প্রেশন, তারপরে আবার হচ্ছে গিয়ে আইসেন্ট্রপিক কম্প্রেশন। সেগুলো আমরা বলছিলাম, তাই না? মনে আছে কিনা? মানে এগুলো তো জানোই তোমরা, যে কার্নোট সাইকেলটা তো জানোই। তো এখন জিনিসটা হচ্ছে এখানেই তুমি চিন্তা করো যে একটা সিলিন্ডারকে প্রথমে আইসোথার্মাল এক্সপেনশনের সময় একটা হিট
রিজার্ভারের মধ্যে বসাচ্ছ, তাই না? সেখানে তার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে T1। তো এই প্রসেসে যে সে যতটুকু হিট নিচ্ছে সেটা হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই T1। ডেল Q1 যতটুকু হিট নিচ্ছে সেটা হচ্ছে ডেল Q1, আর T1 হচ্ছে তার টেম্পারেচার। আমরা জানি যে কার্নোট সাইকেলে প্রথমে আমরা একটা হট বডিতে, হ্যাঁ, ওই আমাদের সিলিন্ডারটাকে বসাই এবং সেখান থেকে সে কনস্ট্যান্ট টেম্পারেচারে হিট এডিশন হয় সেখানে, তাই না? তো এখানে আইসোথার্মাল এক্সপেনশন হয়, আইসোথার্মাল হিট এডিশন হয়। তো সেখানকার ডেল কিউ বাই মানে সেখানকার ওই যে ডেল কিউ বাই টি কে আমরা এভাবে রিপ্রেজেন্ট করলাম ডেল কিউ 1/T1। আচ্ছা, এখানে তো অবশ্যই হিট অ্যাবজর্ব করে, তাহলে ডেল কিউ 1 এর ভ্যালু পজিটিভ। আচ্ছা, এখানে কি হবে? এই যে এটাতে যখন মাঝখানে যখন ইনসুলেটিং ক্যাপের মধ্যে আমরা নিয়ে আসি ওই সিলিন্ডারটাকে, কার্নোট সাইকেলের এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে এটা যে মানে যদি ক্লোসিয়াস ইনইকুয়ালিটি ভায়োলেট করে একটা সিস্টেম, তাহলে আসলে সে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকেই ভায়োলেট করবে, সেটা আমরা দেখাতে চাচ্ছি। তাহলেই হয়ে গেল যে ক্লোসিয়াস ইনইকুয়ালিটি ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো মাঝখানে যে এই অংশটুকু, এটা হচ্ছে ইনসুলেটিং ক্যাপ। তো এখানে কি হয়? আচ্ছা, এখানে কি হবে? ডেল কিউ বাই টি এর ভ্যালুটা কি হবে? আমাকে কেউ একজন বলো তো দেখি। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এটা বলো, শুনতে পাচ্ছি স্যার। এটা বলো এখানে কি হবে? বুঝতে পারছো আমি কি কোনটা রেফার করতেছি? ওই যে সিলিন্ডারটাকে তিনটা পার্টের মধ্যে আমরা বসাই, পিস্টন থাকে, কার্নোট সাইকেলের মানে ফিজিক্যাল এক্সপ্রেশন আর কি। হ্যাঁ, ফিজিক্যালি আমরা কার্নোট সাইকেলকে এক্সপ্রেস করি এভাবে, তাই না? একটা ফিজিক্যাল সিস্টেম দেখাই যেটা দিয়ে আমরা কার্নোট সাইকেল এক্সপ্লেন করি। প্রথমে একটা হট বডিতে রেখে কনস্ট্যান্ট টেম্পারেচার হিট এডিশন হয়, পিস্টন এক্সপেনশন হয়, তারপর মাঝখানে হচ্ছে গিয়ে একটা ইনসুলেটিং ক্যাপের মধ্যে রাখি। তোমাদের তো এটা পরিচিত, তাই না? তোমরা সবাই এটা পড়ার কথা, মানে যে কোনো মিডিয়ামেই তুমি স্কুল বা কলেজে পড়ো না কেন, এটা পড়ার কথা, তাই না? তো মাঝখানে এই যে এই অংশটুকু, যে এখানে আমরা যখন ইনসুলেটিং ক্যাপে নিয়ে আসি তখন অ্যাডিয়াবেটিক এক্সপেনশন হয়। তো তখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল কিউ বাই টি? এই তাড়াতাড়ি বলো, এটা না বললে তো হবে না, এটা পারতে হবে তো। মানে এতজন ছাত্র এখানে অনলাইন ক্লাস করতেছো, কেউ তো বলতে পারার কথা, অনেকেই পারার কথা, বলো। স্যার ওইটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া না, ওইখানে তো বাইরে থেকে দেওয়া টেম্পারেচার তো মানে তাপ তো জিরো স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার ভ্যালু কি হবে? ডেল কিউ বাই টি এর ভ্যালু জিরো স্যার। জিরো, জিরোই হবে। কারণ কি? কারণ হচ্ছে কি কারণ? কারণ হচ্ছে ডেল কিউ এর ভ্যালু জিরো, কারণ কোনো হিট এডিশন বা রিজেকশন হচ্ছে না সিস্টেমে, কোনো হিট এডিশন হচ্ছে না বা রিজেকশন হচ্ছে না, তো এখানে জিরো। হোয়াট অ্যাবাউট দিস? হ্যাঁ, আমরা তো চারটা প্রসেস না, কার্নোট সাইকেলের তো চারটা প্রসেস, চারটা প্রসেসে সে একবারে ইনিশিয়াল স্টেটে চলে আসে চারটা প্রসেস শেষ হওয়ার পর। এটা হচ্ছে গিয়ে আইসোথার্মাল কম্প্রেশন, তার মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? T2। তো আমরা ইজিলি এটা মেনটেন করতে পারি। আর হিট এখন কি করবে? রিজেক্ট করবে। তো সেটা যদি আমরা ডেল ডেল কিউ 2 দ্বারা রিপ্রেজেন্ট করি, সো ডেল কিউ 2 দ্বারা রিপ্রেজেন্ট করি, আর এটা হচ্ছে T2, এটা হচ্ছে T2। এটার ভ্যালু নেগেটিভ হবে না? এটার ভ্যালু তো নেগেটিভ হবে, কারণ এটা তো রিজেকশন হচ্ছে, তাই না? এটার ভ্যালু নেগেটিভ, এই যে ডেল Q1 Q2 এর ভ্যালুটা নেগেটিভ হবে। সো এটা হচ্ছে এই প্রসেসটা। এরপরে 4 নম্বর প্রসেসটা কি? আবার এখানে আসবে, এখানে এসে এখন আগের বার এডিয়াবেটিক বা আইসেন্ট্রপিক এক্সপেনশন হয়েছিল, এখন হবে কম্প্রেশন। কিন্তু এখানেও যেহেতু আবার হিট এডিশন হচ্ছে না, এটাও জিরো, শেষ। এই চারটা প্রসেস শেষ হয়ে গেল। তো ইট ইজ দ্য সাইক্লিক ইন্টিগ্রাল। তুমি যদি ইন্টিগ্রাল করো মানে তো এগুলো এখন সামেশন করো। তো সামেশন করলে আলটিমেটলি দেখা যাবে যে এই দুইটা যে সামেশন করবে, এটা প্লাস এটা মাইনাস, এই দুইটার রেশিও কনস্ট্যান্ট থাকবে। Of course, del Q1 is greater than del Q2, but T1 is also greater than T2. But তাদের রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছো? কখন? যদি রিভার্সিবল প্রসেস হয়, মানে এখানে এই যে আইসোথার্মাল প্রসেস, এটা যদি রিভার্সিবল হয়, এখানে
আইসোথার্মাল প্রসেস যেটা, এটা যদি রিভার্সিবল হয়, এখানে আইসেন্ট্রপিক প্রসেস যেটা, সেটা যদি রিভার্সিবল হয়, রিভার্সিবল না হলে কিন্তু এই ভ্যালুগুলো জিরো হবে না। আর রিভার্সিবল যদি না হয়, এই দুইটা যদি রিভার্সিবল না হয়, তাহলে এই দুইটার সামেশনও জিরো হবে। দ্যাট মিন্স তাদের রেশিও সেম হবে। বুঝা গেছে? সো রিভার্সিবল কেসে কি হবে, এই সামেশনটা যখন করবা, এটার ভ্যালু সবগুলা যখন সাম করবা, তখন এটার ভ্যালু জিরো। তার মানে সাইক্লিক ইন্টিগ্রাল, দ্যাট মিন্স cyclic integral of del q by t is 0. বুঝা গেছে আমি কি বলতে চাইছি? তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করবো, কনফিউশন থাকলে আস্ক করবো। সো এটার ভ্যালু সাইক্লিক ইন্টিগ্রাল অফ del q by t will be 0। ঠিক আছে? সো এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করলাম যে এটা রিভার্সিবল প্রসেস হলে 0 হবে। আর হোয়াট অ্যাবাউট ইরিভার্সিবল প্রসেস? ইরিভার্সিবল প্রসেসটা কখন হয়? ইরিভার্সিবল প্রসেস কখন হয় আমাকে কেউ একজন বলো তো দেখি, যে কখন মানে একটা মানে একটা সাইক্লিক প্রসেস ইরিভার্সিবল কখন হবে? যখন তার ভিতরে যতগুলা প্রসেস, মানে ওই সাইক্লিক প্রসেসের মধ্যে যে যতগুলা প্রসেস আছে, হ্যাঁ, যে এই যে আইসোথার্মাল এক্সপেনশন বা কম্প্রেশন, কোনো একটা প্রসেস যদি ইরিভার্সিবল হয়ে যায়, তাহলে এই পুরো সাইক্লিক প্রসেসটাকেই আমরা ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস বলি। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে গিয়ে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে মানে একটা থার্মোডাইনামিক প্রসেস কখন ইরিভার্সিবল হয়, এগুলি নিয়ে আমরা আগে ডিসকাস করছি। কখন ইরিভার্সিবল হয় তোমরা একজন বলো তো দেখি, থার্মোডাইনামিক প্রসেস কখন ইরিভার্সিবল হয়? যখন ওই প্রসেসে কি হয়, প্রসেসে যখন The cyclic integral of del q by t not equal 0. না, সেটা তো হচ্ছে কি আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি, সেটা আমরা তো পরে আসবে, কিন্তু আমরা এমনিতে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইরিভার্সিবল প্রসেস সেটা জানতে চাচ্ছি। ডেফিনেশন অফ ইরিভার্সিবল প্রসেস। আর এইটার লোকাসের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে মানে নন ইকুইলিব্রিয়ামে, মানে ভেরি ক্লোজ টু দ্য ইকুইলিব্রিয়াম। আচ্ছা, সেটা তার ক্যারেক্টারিস্টিক, বাট মানে মানে সেটা সেটা তুমি ডিফাইন করবা, হ্যাঁ, কিন্তু মানে ইরিভার্সিবল মানে কেন, মানে মানে ও মানে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামে থাকবে, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে মানে ইকুইলিব্রিয়ামে ইকুইলিব্রিয়াম থাকবে থেকে ডেভিয়েশন হবে, সিগনিফিকেন্ট ডেভিয়েশন এট ডিফারেন্ট পয়েন্ট অফ দ্য প্রসেস, সিগনিফিকেন্ট ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম। কিন্তু এটা কেন হচ্ছে? মেকানিক্যাল হিট লস মানে এফিসিয়েন্সি 100% হবে না ওই জন্য। এফিসিয়েন্সি কোনো ইঞ্জিনিয়ারিং এফিসিয়েন্সি বা কোনো না, মানে প্রসেসের তো আর এফিসিয়েন্সি হয় না, একটা থার্মোডাইনামিক সাইকেলের এফিসিয়েন্সি হয়, কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং এফিসিয়েন্সি 100% তুমি পাওয়া না। হ্যাঁ, আচ্ছা, সেটা থিওরিটিক্যালি অ্যাচিভ করা পসিবল না, কারণ হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ভায়োলেট করবে। এফিসিয়েন্সি 100% পাইতে হলে তো অবশ্যই Q1 must be is equal to W, Q2 will be equal to 0. So it's the violating the second law of thermodynamics. আচ্ছা, সেটা অন্য জিনিস। তুমি কাছাকাছি গেছো, বা তুমি আসলে ঠিকই বলছো যে একটা ইরিভার্সিবল প্রসেসের লস থাকবে। লসটা কিরকম হতে পারে? এই যে মেকানিক্যাল ফ্রিকশনের কারণে লস হতে পারে একটা সিস্টেমে, আর হচ্ছে তোমার হিট, হ্যাঁ, আমরা যে মানে হিট মানে সিস্টেমে লিকেজ হবে, সিস্টেম থেকে বাইরে সারাউন্ডিংসে হিট লিকেজ হবে। কিরকম দেখো, এখানে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে যে যে হিটটুকু অ্যাবজর্ব করতেছে পুরোটাই সিস্টেম নিচ্ছে এখানে, যেমন ডেল Q1, এমন হইতে পারে যে ডেল Q1 পুরো সিস্টেমই হিটটা নেয় নেয়, সেটা অন্য জিনিস। বাট এখানে যখন ধরো ফর এক্সাম্পল রিজেক্ট করতেছে, বা এখানে এই যে মানে এই যে এখানে যে যে আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে বা অ্যাডিবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে কোনো হিট বাইরে থেকে কোনো হিট এডিশন হচ্ছে না, বা বাইরে কোনো হিট রিজেকশন হচ্ছে না, বাট হিট লিকেজ যখন হবে, মানে পুরোপুরি ইনসুলেটিং সিস্টেম তুমি এখানে ডেভেলপ করতে পারবা না। তো যখন হিট লিকেজ হবে, তখন কি হবে? তখন হিট লিকেজ হওয়ার কারণে এই সিস্টেমে ইরিভার্সিবিলিটি চলে আসবে। তো মানে কোন এই প্রসেসটা ইরিভার্সিবল হতে পারে, এই প্রসেসটা হতে পারে, এখানে যে প্রসেসগুলো হচ্ছে সেটাও ইরিভার্সিবল হতে পারে। ইরিভার্সিবল প্রসেসটা আসলে হিট লস হয়, হ্যাঁ, মানে হিট লিকেজ হয়, অথবা ফ্রিকশনের কারণে এনার্জি লস হয়। তো এই কারণে সিস্টেম ইরিভার্সিবিলিটিটা আসে, যে ডিফারেন্ট প্রসেসের মধ্যে ইরিভার্সিবিলিটির কারণে। আচ্ছা, এই যে হিট লস এবং ফ্রিকশন লস, এগুলোর কারণে সিস্টেমে ইরিভার্সিবিলিটি আসে। তো ইরিভার্সিবিলিটি যখন আসবে, তখন কেন লেস দেন 0 হবে? কারণ হচ্ছে দেখো,
হিট কখনো গেইন করা যাবে না ইরিভার্সিবল প্রসেস। মানে এখান থেকে যে ডেল কিউ ওয়ান অ্যামাউন্ট অফ হিট নিল, তার একটা পার্সেন্টেজ তো এখানে মানে মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করতে চলে গেছে, যে এই দুইটা প্রসেসের ক্ষেত্রে, মানে এখানে এইটাতে যে আইসোথার্মাল এক্সপেনশন আর এখানে যে এডিয়াবেটিক এক্সপেনশন, দুইটা প্রসেসেই কিন্তু এই হচ্ছে গিয়ে তোমার মেকানিক্যাল ওয়ার্ক ডান হয়েছে। হ্যাঁ, তো একটা পার্ট চলে গেছে মেকানিক্যাল ওয়ার্ক ডান, এই যে ডেল কিউ ওয়ান এর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কথা তুমি চিন্তা করো। আর আরেকটা পার্ট এখানে রিজেকশন হচ্ছে ডেল কিউ টু। আমরা ধরে নিচ্ছি যে ডেল কিউ ওয়ান অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে আর ডেল কিউ টু অ্যামাউন্ট অফ হিট রিজেক্ট করতেছে, সিস্টেমে ইরিভার্সিবিলিটি নাই, এজন্য সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ বাই টি ইজ ইকুয়াল টু 0। বাট যখন সিস্টেম ইরিভার্সিবিলিটি থাকবে তখন দেখা যাবে যে এখানে যে লসটুকু যেটা মানে হিট রিজেকশন যেটা ডেল কিউ টু বাই ডেল কিউ টু, তার বাইরেও আরো বিভিন্ন জায়গায় তার হিট লসটা হচ্ছে। ফর এক্সাম্পল, যে আরো বিভিন্ন জায়গায় হিট লসটা হচ্ছে, যেমন এখানে হিট লস হচ্ছে যেটা কিনা আমরা কাউন্টে আনি নাই, তাই না? তা আলটিমেটলি তাহলে এখানে ডেল কিউ টু মানে যেটা আছে সেটা তো আছেই, তার সাথে আরো কিছু অ্যাড করতে হবে না? আরো কিছু মানে হিট লস অ্যাড করতে হবে না? ফ্রিকশন লসের কারণে যেটা হচ্ছে সেটা অ্যাড করতে হবে। তো সেগুলো অ্যাড করলে মানে এগুলো তো লস মানে হিট, মানে লস মানে হচ্ছে রিজেকশন, তো সেগুলো তো অবশ্যই নেগেটিভ আসবে, সেগুলো হলো নেগেটিভ। তখন তুমি সামেশন করলে আলটিমেটলি দেখবা যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ বাই টি উইল বি, হ্যাঁ, সামেশন করলে দেখবো যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ টু বাই টি উইল বি নেগেটিভ। ঠিক আছে, বোঝা গেছে? সো যখনই সিস্টেম ইরিভার্সিবিলিটি থাকবে তখন লস বেশি হওয়ার কারণে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ বাই টি উইল বি নেগেটিভ, লেস দেন 0। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে হবে, হ্যাঁ, তাহলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, সেটাই তাহলে। ও আচ্ছা, আমি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর কথাটা আমি বলি নাই। আচ্ছা, আমি আবার যাই তাহলে whiteboard-টা। আচ্ছা, এখানে ছিলাম আমরা। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে কি হবে? তো মানে দেখো, যদি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা ভায়োলেট করে একটা সিস্টেম, তাহলে কি এটা ইকুয়াল টু 0 হবে ও লেস দেন? ইরিভার্সিবল হলে লেস দেন 0। আচ্ছা, আমরা রিভার্সিবল কথাটাই ধরি, সেটা দিয়েই দেখার চেষ্টা করি যে এখানে প্রসেস গুলো সবই রিভার্সিবল, কোনো লস নাই, আইডিয়াল কেস। তো তখন দেখো, যদি কিউ টু 0 হয়, মানে এই পার্টটুকু নাই, তাই না? এই পার্টটুকু নাই, এই কার্নোট সাইকেলটা যদি 100% এফিসিয়েন্সি পাইতো তাহলে কিউ টু উইল বি 0। দ্যাট মিনস এখানে যে হিট রিজেকশনটা হচ্ছে আইসোথার্মাল হিট রিজেকশন, সেটা আর হবে না। দ্যাট মিনস ডেল কিউ টু এর ভ্যালু 0 হবে, ডেল কিউ টু এর ভ্যালু 0 হবে। তো ডেল কিউ টু এর ভ্যালু 0 হলে কি হচ্ছে? ডেল কিউ টু এর ভ্যালু যদি 0 হয়, তার মানে এই সাইক্লিক ইন্টিগ্রালটা পজিটিভ হয়ে যাবে, তাই না? তখন সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ বাই টি উইল বি দেন পজিটিভ, গ্রেটার দেন 0, কারণ এটার ভ্যালু তো 0। নেগেটিভ পার্ট যেটা নিয়ে আসতো বা 0 করতো, হ্যাঁ, সেটার ভ্যালুই 0 হয়ে গেছে যখন তুমি 100% মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে ফেলবা। দ্যাট মিনস ভায়োলেটিং দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। দেন ডেল কিউ বাই সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ বাই টি উইল বি গ্রেটার দেন 0। সো দেখো যে একটা সিস্টেম যখন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে ভায়োলেট করে, তখন আসলে সিস্টেমটা ক্লোসেস্ট ইনইকুয়ালিটিকেও ভায়োলেট করে। সো এই জন্য আমরা মানে এটা এভাবে বলে থাকি যে ক্লোসেস্ট ইনইকুয়ালিটি ইজ দ্য এক্সপ্রেশন অফ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সো আচ্ছা, তো এটা আমরা বললাম এতক্ষণ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যখন ইরিভার্সিবল প্রসেস হয় তখন আমরা দেখলাম একটু আগে যে সাইক্লিক ইন্টিগ্রালের ভ্যালুটা 0 থেকে কম হয়, তাই না? নেগেটিভ হয়। তাহলে আমরা 0 করার জন্য, ইকুয়ালাইজ করার জন্য, যখন ইরিভার্সিবল প্রসেসের কথা বলছি, তাহলে আমরা ইকুয়ালাইজ করার জন্য এটার সাথে একটা পজিটিভ টার্ম অ্যাড করব আই, তাহলে এটা 0 হবে, তাই না? তো আই দ্বারা আমরা আসলে ওই সিস্টেম, যে সিস্টেমটা ইরিভার্সিবল সিস্টেম, তার ইরিভার্সিবিলিটিটা মেজার করতে পারি। তো যে মানে ধরো দুইটা সিস্টেম, থার্মোডাইনামিক সিস্টেম, তারা দুইটাই হচ্ছে তোমার ইরিভার্সিবল সিস্টেম, হ্যাঁ, মানে
of course cyclic integral is less than 0. তো দুইটাকে ইকুয়ালাইজ করার জন্য দুইটা i এর ভ্যালু আসবে, i1 আর i2। তো যার i এর ভ্যালু বেশি তার মানে কি সে মোর নেগেটিভ, দ্যাট মিনস ওই মানে যার i এর ভ্যালু বেশি তার মানে ওই সিস্টেমের ইরিভার্সিবিলিটি তত বেশি থাকে। সো আমরা থিওরিটিক্যালি মানে নিজার করতে পারি, হ্যাঁ, যে ক্যালকুলেট করতে পারি যে সিস্টেমের ইরিভার্সিবিলিটিটা কেমন সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, সো এটা গেছে আমাদের ক্লোসিয়াস স্টেটমেন্টের, বা ক্লোসিয়াস স্টেটমেন্ট বলতে ক্লোসিয়াস ইনইকুয়ালিটি কনসেপ্ট। হ্যাঁ, তো এখন হোয়াট অ্যাবাউট এন্ট্রপি চেঞ্জ? যেমন আমরা এখানে দেখো এই যে এই মানে আমরা এন্ট্রপি নিয়ে যখন ডিসকাশন শুরু করছি তখনই আমরা বলছি যে চেঞ্জ অফ এন্ট্রপি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি, হ্যাঁ, ডেল কিউ বাই টি। আসলে আমরা এখানে হ্যাঁ একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছি এই ক্যালকুলেশন, হ্যাঁ, এই ক্যালকুলেশনে আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছি। হোয়াট ওয়াজ দ্য অ্যাজাম্পশন? ইট ওয়াজ দ্যাট the thermodynamic process is thermodynamic process is reversible process, এটা আমরা ধরে নিছি, মানে কোনো লস নাই এইরকম প্রসেস আমরা ধরে নিয়ে তারপরে এই ক্যালকুলেশনটা করছি। বাট ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ds is not equal to del q by t, ঠিক আছে? সেটা আমরা এখন একটু দেখবো যে প্রসেস ইনইকুয়ালিটি থেকেই সেটা আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা জানি যেমন আমরা আগের ক্লাসে ডিসকাস করছি যে মানে entropy is a state property. Entropy is not property, state property. It's not the path property, তাই না? যে ডিফারেন্ট পাথে যদি ধরো ফর এক্সাম্পল এখানে একটা ফিগার আছে, ধরো 1 থেকে 2 তে একটা থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে, সেটা এই পাথ ফলো করলে হ্যাঁ এন্ট্রপি এর ভ্যালু যা হবে, যদি এরকম জিগজ্যাগ কোনো একটা পাথ ফলো করে এখানে আসে তাহলে ও এন্ট্রপি এর ভ্যালু, এন্ট্রপি চেঞ্জ অফ এন্ট্রপি উইল বি সেম, কারণ চেঞ্জ অফ এন্ট্রপি অনলি ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল স্টেট এন্ড দ্য ফাইনাল স্টেট। যেহেতু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, এজন্য আমরা চেঞ্জ অফ এন্ট্রপিকে বলে থাকি স্টেট ফাংশন। এটা আমরা আগের ক্লাসে বলছি। সিমিলার টু দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি চেঞ্জও যেরকম যে স্টেট ফাংশন, যে শুধুমাত্র ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ডেন্ট, সিমিলারলি এন্ট্রপি চেঞ্জও শুধুমাত্র ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ডেন্ট, কোন পাথ ফলো করছে ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো একটা প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস যখন সাইক্লিক হবে, মানে কি ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু দ্য ফাইনাল স্টেট, তাহলে চেঞ্জ অফ এন্ট্রপি তখন কি হবে? কোন একটা প্রসেস যদি সাইক্লিক হয় তাহলে চেঞ্জ অফ এন্ট্রপি উইল বি 0, কারণ যেহেতু স্টেট ফাংশন, যেহেতু ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু দ্য ফাইনাল স্টেট, মানে কি আসলে স্টেটের কোনো চেঞ্জ হয় নাই, সে যে স্টেটে ছিল সেই স্টেটেই আছে। তো তখন আমরা এন্ট্রপি চেঞ্জটাকে বলবো যে এন্ট্রপি চেঞ্জ হবে তখন 0। আচ্ছা, তো যে কোনো সাইক্লিক প্রসেসে যে এন্ট্রপি চেঞ্জ সেটা 0, সেটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি সাইক্লিক ইন্টিগ্রাল অফ চেঞ্জ অফ এন্ট্রপি, হ্যাঁ, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ds, তাই না? তো এটাই 0 হবে, তাই না? যেহেতু সাইক্লিক প্রসেস 0 হবে, সো আমরা এই ইকুয়েশনে যে 0 এর জায়গায় আমরা এই জিনিসটা লিখে দিতে পারি, যেহেতু সাইক্লিক প্রসেসে এন্ট্রপি চেঞ্জ 0, তাই না? সেভাবে লিখে দিতে পারি। তারপরে যদি আমরা ইন্টিগ্রাল সাইন মানে ডিফারেন্সিয়েট করি দুই পাশে, ইন্টিগ্রাল সাইনটা তুলে নিই, তাহলে ইনফিনিটেসিমাল চেঞ্জের জন্য ইনফিনিটেসিমাল চেঞ্জ অফ এন্ট্রপি ds মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু del q by t। তো দেখো আমরা বলছিলাম শুরুতে, মানে এই স্লাইডটা নিয়ে আমরা যখন এন্ট্রপি ডিসকাশন শুরু করছি তখন আমরা বলছি যে ds is equal to del q by t, কিন্তু এখন আমরা ক্লোসিয়াস ইনইকুয়ালিটি থেকে আমরা খুঁজে পাইলাম যে আসলে ds can be greater than del q by t। এটা দুটো কখন হয়? ds is equal to del q by t কখন হয়? যখন রিভার্সিবল প্রসেস হয়, তাই না? যখন রিভার্সিবল প্রসেস হয় তখন ds is equal to del q by t। আচ্ছা, আর যখন ইরিভার্সিবল প্রসেস হয় তখন ds মাস্ট বি গ্রেটার দেন del q by t। তো এই দুইটা আমরা খেয়াল রাখবে তোমরা। সো তখন del q by cyclic integral of del q by t is less than 0, বাট একবার যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ইরিভার্সিবল প্রসেস যদি হয়, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি অবশ্যই ইনক্রিজ করে, তাই না? সেটা এন্ট্রপি অবশ্যই ইনক্রিজ করে, চেঞ্জ অফ এন্ট্রপি ইজ গ্রেটার দেন দ্য ইনিশিয়াল ওয়ান।
পজিটিভ, চেঞ্জ অফ এন্ট্রপি পজিটিভ সেভাবে হতে পারে। সো এটা খেয়াল রাখবা যে আসলে তুমি যখন প্র্যাকটিক্যাল কেস যেগুলো আমাদের ইউনিভার্স আমরা যেসব মেকানিক্যাল ইঞ্জিন গুলা ডেভেলপ করি বা মেশিন গুলা, সেখানে ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস, এগুলো সবই হচ্ছে কি ইরিভার্সিবল প্রসেস। আইডিয়াল রিভার্সিবল প্রসেস খুঁজে অসম্ভব, মানে 100% রিভার্সিবল পাওয়া সম্ভব না, একটু হলেও ইরিভার্সিবিলিটি থাকবে। তো ইঞ্জিনিয়াররা যখন ডিজাইন করে তখন তাদের টার্গেট থাকে যেন ওই সিস্টেমের ইরিভার্সিবিলিটি যত পারে কমানো যায়। তো সিস্টেমের রিভার্সিবিলিটি যত পারে কমানো যায়, তারপর ওই রিভার্সিবিলিটি থাকবেই। তখন তোমাকে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে। আর যখন তুমি আইডিয়ালি অ্যানালাইসিস করবা তখন ডিএস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি। এটা খেয়াল রাখবা। এই ছিল আমাদের ক্লসিয়াস ইনইকুয়ালিটি নিয়ে ডিসকাশন। তোমরা একটা কাজ করবে, এই যে ক্লসিয়াস ইনইকুয়ালিটি যেটা, যে ডেল কিউ বাই সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ বাই টি ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, এটা একটা প্রুফ, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দিও। হ্যাঁ, আমি দিয়ে দিব না গুগল ক্লাসে, একটা অ্যাসাইনমেন্ট জমা দিই। তো ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে, ও আচ্ছা আরেকটা স্লাইড আছে, এটা দেখো। এটা হচ্ছে আমরা এই এন্ট্রপি নিয়ে যখন ডিসকাশন করতেছি, এটাও আমরা একটু খেয়াল করে নিই যে ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস, এগুলো কিন্তু সাইক্লিক প্রসেস না, তাই না? এগুলার সবগুলা মিলে একটা সাইক্লিক প্রসেস বা সাইকেল তৈরি হয়। ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে, হ্যাঁ, এন্ট্রপি চেঞ্জ, হাউ ইউ ক্যান ক্যালকুলেট চেঞ্জ অফ এন্ট্রপি, হ্যাঁ। তো এই সব ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে তুমি এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে পারবে। ধরো একটা থার্মোডাইনামিক প্রসেস ইনিশিয়াল স্টেটে ছিল স্টেট 1 এ, আর ফাইনাল স্টেট স্টেট 2 তে, তাহলে এন্ট্রপি চেঞ্জ কি হবে? mcv ln T2 বাই T1। T2 টা হচ্ছে ইনিশিয়াল ফাইনাল স্টেটে তার টেম্পারেচার ওই সিস্টেমের বা ওয়ার্কিং ফ্লুইডের, আর T1 হচ্ছে গিয়ে ফাইনাল স্টেটে ইনিশিয়াল স্টেটে তার টেম্পারেচার। সিমিলারলি তুমি প্রেসার রেশিও দিয়ে কম্পেয়ার করতে পারো। আইসোকোরিক প্রসেস মানে কি? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, ভলিউম কনস্ট্যান্ট, আমরা আগে ডিসকাস করছি। তো হোয়াট এভার আইসোবারিক প্রসেস, সিমিলারলি এইরকম ফর্মুলা, এগুলা ইজিলি ক্যালকুলেট করা যায়। চেঞ্জ অফ এন্ট্রপি মানে কি? ডেল কিউ। আমরা মানে এখানে এই যে প্রসেসগুলো, আমরা সবগুলো প্রসেসই ধরে নিচ্ছি যে রিভার্সিবল প্রসেস। সো আমরা ডিএস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি এই ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রাল করলে টোটাল এন্ট্রপি চেঞ্জ পেয়ে যাবো। তো এভাবে এই ইকুয়েশনগুলো ডিরাইভ করা হয়েছে, তোমরা নিজেরা দেখে নিতে পারো যে ইকুয়েশনগুলো অনেক বইয়ে আছে। ইভেন আমরা এই যে খুরমির বই যেটা ফলো করি এটাতে আছে, বা অন্য যে কোনো বইয়ে, থার্মোডাইনামিক্স এর বইয়ে তোমরা দেখবা যে ইকুয়েশন ডেরিভেশন গুলো আছে। সিমিলারলি আইসোথার্মাল প্রসেসের জন্য, তো আইসোবারিক তো মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, আর আইসোথার্মাল হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার। এগুলোর জন্য এই ইকুয়েশন গুলো এগুলো ইউজ করতে হবে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে ইউজ করতে হবে। তো একটু মনে রাখবা, কারণ এগুলো কমন ইকুয়েশন, এগুলো আমি যদি মানে কোশ্চেনে আমি এগুলা দিব না আর কি, মানে এই ইকুয়েশন গুলো দিব না, এগুলো একটু মনে রাখতে হবে তোমার, কারণ এগুলো কমন ইকুয়েশন। তো তো এগুলো আমি দিব না আর কি। আচ্ছা, সো এখানে এই হচ্ছে কথা চেঞ্জ অফ এন্ট্রপি নিয়ে। তো এন্ট্রপি নিয়ে মোটামুটি এই আমাদের ডিসকাশন ছিল, আমাদের যতটুকু দরকার সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এন্ট্রপি নিয়ে। তো হ্যাঁ, সো আমরা এন্ট্রপি নিয়ে ডিসকাশনটা এখানে শেষ করলাম। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করবা। এখন আমরা পরবর্তী যে ডিসকাশনটা সেটা নিয়ে একটু শুরু করে দেই, যে আমাদের থার্মোডাইনামিক সাইকেল। আজকে আমরা থার্মোডাইনামিক সাইকেল নিয়ে ডিসকাস করব। ওকে, আচ্ছা, দুই ধরনের থার্মোডাইনামিক সাইকেল নিয়ে আজকে আমরা ডিসকাস করব মেনলি। তার আগে আমরা এই থার্মোডাইনামিক সাইকেল যেগুলো, সেগুলা টিপিক্যালি এয়ার সাইকেল এর মানে এয়ার সাইকেল হিসেবে ডিসকাস করব। তবে আমাদের প্রয়োজনীয় কিছু ভেপার সাইকেল আমরা দেখবো, ভেপার সাইকেল পরে দেখবো, আগে এয়ার সাইকেল গুলো ডিসকাস করে নিব। ভেপার সাইকেল যেগুলা সেগুলো একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, থার্মোডাইনামিক এয়ার সাইকেল যেগুলো, থার্মোডাইনামিক এয়ার সাইকেল, সেখানে আমাদের ওয়ার্কিং ফ্লুইড হিসাবে আমরা গ্যাস বা এয়ারকে ইউজ করি। ওয়ার্কিং ফ্লুইড হিসেবে গ্যাস বা এয়ারকে ইউজ করতে পারি। তখন আমরা এয়ার সাইকেল যখন অ্যানালাইসিস করি, থার্মোডাইনামিক অ্যানালাইসিস করি এয়ার সাইকেল, তখন থার্মোডাইনামিক এয়ার সাইকেলের ক্ষেত্রে আমরা ধরে নেই কিছু অ্যাজাম্পশন, ধরে নেই আইডিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল কেস যেটা আসলে হবে না, কিন্তু আমরা আইডিয়াল কেসে এই অ্যাজাম্পশন গুলো ধরে নেই। প্র্যাকটিক্যালি
সেটা হবে না। তো এই জন্য একটু ডিফারেন্ট হয় প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস, মানে প্র্যাকটিক্যাল মানে ইমপ্লিমেন্টেশনে যখন যাবা এই সাইকেল গুলো, তখন দেখবো যে একটু ডিফারেন্ট হয়েছে। যেমন আমরা যখন মানে প্র্যাকটিক্যাল মেশিন বা ইঞ্জিন গুলো যখন দেখবো, মেকানিক্যাল ইঞ্জিন গুলো যেমন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা গ্যাস টারবাইন ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন, বা হচ্ছে আমাদের এই যে স্টিম জেনারেশন ইউনিট, স্টিম জেনারেটিং ইউনিট বা স্টিম জেনারেটর, এগুলোতে সবগুলোতেই কোনো না কোনো থার্মোডাইনামিক সাইকেল ইউজ অ্যাপ্লাই করে। তো যে কোনো থার্মোডাইনামিক সাইকেল দেখবা যে প্র্যাকটিক্যাল কেসে ডেভিয়েট করে, কারণ হচ্ছে এই অ্যাজাম্পশন গুলা তো প্র্যাকটিক্যাল কেসে তো সেটা আর হোল্ড করে না, যেটা এখানে হোল্ড করতেছে। তো এই অ্যাজাম্পশন গুলা কি কি, প্রথমে আমরা একটা সিনারিও চিন্তা করলে অ্যাজাম্পশনটা বুঝতে সুবিধা হবে যে কি কি অ্যাজাম্পশন। সিনারিও আমাদের পরিচিত সিনারিও, যে গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডার, তার মধ্যে পিস্টন, পিস্টন সহ একটা গ্যাস সিলিন্ডার, ওই যে যেটাকে আমরা বারবার এক্সাম্পল হিসেবে ইউজ করতেছি। তো সেই গ্যাস সিলিন্ডার উইথ পিস্টন, এই সিনারিওতে আমরা এয়ার সাইকেলে কি কি অ্যাজাম্পশন ধরে নেই সেটা বুঝতে সুবিধা হবে আর কি। যেমন ওই সিলিন্ডারের ভিতরে যে গ্যাস থাকে, সেই গ্যাসগুলো আমরা ধরে নেই যে পারফেক্ট গ্যাস। দ্যাট মিনস তার স্পেসিফিক হিট কনস্ট্যান্ট, টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, স্পেসিফিক হিট কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তো এছাড়াও আরো যে এই স্পেসিফিক হিট বা অন্যান্য যেসব ফিজিক্যাল কনস্ট্যান্ট গ্যাসের, সেগুলোকে আমরা ধরে নিই যে এয়ার এর ইকুয়াল, কনস্ট্যান্ট এবং টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, এবং সেটা এয়ার, আমাদের যে এয়ার, সেই এয়ার এর ইকুয়াল। তো এই ফিজিক্যাল কনস্ট্যান্ট গুলো যেমন এই যে রেশিও অফ সিপিসিবি হতে পারে, সিপিসিবি ইটসেলফ হতে পারে। তো এগুলা হচ্ছে গিয়ে ফিজিক্যাল কনস্ট্যান্ট, যেগুলা কিনা গ্যাসের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি সেটা যে ইকুয়াল টু দ্য এয়ার, এই অ্যাজাম্পশনটা ধরে নেই। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই যে কম্প্রেশন হয় এবং এক্সপেনশন হয়, সাইকেল গুলোতে দেখবা যে যেমন একটু আগেই আমরা দেখলাম যে আইসোথার্মাল এক্সপেনশন হয়েছে, তারপর আবার আইসোথার্মাল কম্প্রেশন হয়েছে। তো যে কোনো কম্প্রেশন বা এক্সপেনশন প্রসেস আমরা ধরে নিচ্ছি যে মানে কম্প্রেশন এবং এক্সপেনশন প্রসেস গুলা রিভার্সিবল। আর যখন তোমার অ্যাডিয়াবেটিক এক্সপেনশন হয়, তখন ধরে নেই সেটা আইজেন্ট্রপিক, একই সাথে আইজেন্ট্রপিক মানে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে এবং ভেরি ফাস্ট হয় সেগুলো আমরা ধরে নিই। মানে এই মানে কম্প্রেশন এবং এক্সপেনশন প্রসেস গুলো আমরা রিভার্সিবল ধরে নিই। আচ্ছা, মানে এগুলো হচ্ছে আইডিয়াল কেসে যখন আমরা চিন্তা করতেছি। তারপর হচ্ছে আমাদের চিন্তা করবা যে এই যে মানে হিট এডিশন এবং হিট রিজেকশন, সেগুলো আমরা ধরে নেই যে কোনো হট বডি অথবা কোল্ড বডির সাথে কন্টাক্ট হয় যখন, তখন হিট এডিশন হয় অথবা রিজেকশন হয়, যেটা কিনা আসলে প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিক্যাল মেশিন বা ইঞ্জিনের ক্ষেত্রে এটা খুঁজেই পাবা না। আমরা ধরে নেই যে এই সিস্টেম গুলা, এয়ার সাইকেল যে সিস্টেমের মধ্যে হয়, এক্সিকিউট করা হয় এয়ার সাইকেল গুলা, এই সিস্টেম গুলা ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে হচ্ছে বাইরে থেকে কোনো মাস ইনপুট বা আউটপুট হচ্ছে না। সো আউটগোয়িং কোনো মাস নাই বা ইনগোয়িং কোনো মাস নাই, শুধুমাত্র আমাদের ওই যে মানে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে সারাউন্ডিংস এর সাথে, যেটা একটা ক্লোজ সিস্টেম। বাট প্র্যাকটিক্যালি দেখবা যে আসলে সব থার্মোডাইনামিক মানে মেশিন যেগুলো আছে, সবগুলা মেশিনই, মেকানিক্যাল মেশিন গুলা সবগুলাই হচ্ছে গিয়ে তোমার ওপেন সিস্টেমে কাজ করবে, ক্লোজ সিস্টেমে খুবই কম। তাও আইডিয়ালি ক্লোজ সিস্টেম না, মানে পুরোপুরি আইডিয়ালি ক্লোজ সিস্টেম তুমি বলতে পারবে না, মানে আচ্ছা আইডিয়াল ক্লোজ সিস্টেম বলতে পারবে না। আরেকটা হচ্ছে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না। তো এই অ্যাজাম্পশন গুলা ধরে নিয়ে আমরা এয়ার সাইকেলের অ্যানালাইসিসটা করে থাকি আর কি। তো এখানে মানে যেমন ধরো এই যে হিট সাপ্লাই, মানে হিট সাপ্লাইয়ের জন্য আমরা এমনিতে চিন্তা করি যে কোনো হট বডির সাথে যখন কন্ট্যাক্টে যায় তখন সেখান থেকে হিট এডিশন হয়, কিন্তু প্র্যাকটিক্যালি হিট সাপ্লাইয়ের জন্য আমরা ফুয়েল বার্ন করি। একটা মানে অটোমোবাইল ইঞ্জিন, যে সেখানে কোনো গরম কোনো মানে হট বডি থেকে আমরা মানে হিট নিয়ে আমরা গাড়ির ইঞ্জিনকে চালাই না, বরং আমরা কোনো অয়েল যেমন ডিজেল বা পেট্রোল অথবা কোনো গ্যাসকে মানে বার্ন করি, সেখান থেকে হিট প্রডিউস করি, যেটা কিনা আসলে মানে প্র্যাকটিক্যাল কেসে যেটা করি। কিন্তু এখানে এয়ার সাইকেল যখন অ্যানালাইসিস করি, তখন আমরা ধরে নিই যে কোনো একটা হট বডির সাথে কন্ট্যাক্টে আছে। আর এখানে কিভাবে তুমি ইঞ্জিনের মধ্যে যে ক্লোজ সিস্টেমে কোনো মাস এক্সচেঞ্জ হচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখবা যে আসলে অটোমোবাইলের ইঞ্জিনে
যে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের মধ্যে গ্যাস, এই যে আমরা ন্যাচারাল গ্যাস যদি হয় তাহলে গ্যাস বার্ন করার জন্য গ্যাস ভিতরে দেই, দিয়ে তারপরে সিলিন্ডারের ভিতরেই সেটাকে বার্ন করি। হ্যাঁ, সিলিন্ডারের ভিতরেই সেটাকে আমরা বার্ন করি, এয়ারের সাথে মিক্স করে সেটাকে বার্ন করি। তো অবশ্যই তখন সেটা ক্লোজ সিস্টেম থাকে না, যেহেতু আবার যখন ওই গ্যাসটাকে বার্ন করার পরে, হ্যাঁ, বার্ন গ্যাসটা মানে যখন পুরো সাইকেল শেষ হয়ে যায় গ্যাসটাকে আমরা বের করে দিই, আমরা দেখবো পরে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যখন দেখবো তখন দেখবো গ্যাসটাকে আমরা আবার বের করে দিই। হ্যাঁ, সিলিন্ডার থেকে বের করে দিই, তার মানে তখন আর সেটা ক্লোজ সিস্টেম থাকে, তখন সেটা ক্লোজ সিস্টেম থাকে না। এই হচ্ছে কথা। ওকে, সো কি কি ধরনের কি কি ধরনের সাইকেল আমরা ডিসকাস করব। আচ্ছা, থার্মোডাইনামিক সাইকেল গুলো কিন্তু আইডিয়াল সাইকেল হয় আর রিয়েল সাইকেল হয়। আইডিয়াল সাইকেল যেগুলো সেগুলো হচ্ছে অবশ্যই রিভার্সিবল সাইকেল, আর রিয়েল সাইকেল যেগুলো সেগুলোতে রিভার্সিবল থাকবে, একটু আগে আমরা যা অনেকক্ষণ ডিসকাস করছি সেটাই। আচ্ছা, আর আমরা দেখবো আসলে এই এই সাইকেল গুলো দেখবো, এগুলা হচ্ছে আরো অনেক সাইকেল আছে এর মধ্যে, মানে ডিফারেন্ট সায়েন্টিস্টরা এইগুলা সাইকেল গুলো প্রপোজ করছে, মানে তবে আমরা এগুলা খুবই পরিচিত এবং খুবই অ্যাপ্লিকেবল। হ্যাঁ, মানে মানে রেগুলারলি এই ধরনের সাইকেল গুলো আসলে প্র্যাকটিক্যাল কেসে অ্যাপ্লাই করা হয়, সেজন্য আমরা। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমার একটা ফোন আসছে, ফোনটা ধরতে হবে। So, আমি 5 মিনিট 2-3 মিনিট। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে এই ধরনের থার্মোডাইনামিক প্রসেস গুলা, সাইকেল গুলো আমরা দেখবো আর কি। এগুলা খুবই কমন, যেমন কার্নোট সাইকেল তো অ্যাপ্লাই করা হয় না, কিন্তু এটা হচ্ছে আইডিয়াল সাইকেল। মানে কার্নোট সাইকেল, মানে কার্নোট সাইকেলের সাথেই আমরা অন্যান্য সাইকেল গুলোকে কম্পেয়ার করি আর কি। সব সাইকেলই আইডিয়াল সাইকেল, সব সাইকেলই আমরা রিভার্সিবল বা আইডিয়াল সাইকেল হিসেবে চিন্তা করবো, বাট কার্নোট সাইকেল থেকে আর কি হাইয়েস্ট ইঞ্জিনের হাইয়েস্ট এফিসিয়েন্সি কত অ্যাচিভ করা যায় সেটা দেখা যায়। হ্যাঁ, তো অন্যান্য সাইকেল গুলাও কার্নোট সাইকেলের মতোই দেখবা যে হাইয়েস্ট এফিসিয়েন্সি অ্যাচিভ করে। তো আমরা আজকে কার্নোট সাইকেল তো অবশ্যই আমরা আগে থেকেই জানি, আবার একটু রিক্যাপ করব ছোট করে। আর স্টার্লিং সাইকেলটা আমরা আজকে দেখবো আর কি। হ্যাঁ, তারপরে আমরা কার্নোট সাইকেল আর স্টার্লিং সাইকেলের একটা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আচ্ছা, ওকে, কার্নোট সাইকেলের ক্ষেত্রে
আমরা জানি যে ওই যে একটু আগে ডিসকাস করছি সেটা নিয়ে ডিসকাস করার দরকার নেই। 4টা প্রসেসের কথাও আমরা বলছি, এই 4টা প্রসেস কার্নোট সাইকেলে থাকে। তার পিভি এবং টিএস ডায়াগ্রামটা তোমরা একটু দেখে নাও, কোনো কনফিউশন থাকলে বলো। এটা ইজি, একবারে সিম্পল, এবং ইভেন তোমরা এগুলোর সাথে পরিচিতও আছো, অবশ্যই তোমরা এগুলো স্টাডি করছো আগে, সো এই জন্য তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো দেখো এমনিতে আগেবার দেখো ওই যে আমরা যখন এই আইসোথার্মাল এক্সপেনশন হয়, যখন আমরা এই যে হট বডিতে আমরা সেটাকে বসানোর পরে যখন এখান থেকে হিট নেয়, তখন সেই হিট এডিশনের কারণে মানে কনস্ট্যান্ট টেম্পারেচার হিট এডিশন হয়। আইসোথার্মাল হিট এডিশন তো দেখো 1 থেকে 2 প্রসেস, যেটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, এন্ট্রপি ইনক্রিজ করে। কিন্তু যেহেতু হিট এডিশন হচ্ছে, আমরা আগে থেকেই জানি যে কোনো থার্মোডাইনামিক প্রসেসে যখন হিট এডিশন হয় তখন কি হয়, এন্ট্রপি ইনক্রিজ করে, আর যখন হিট রিজেকশন হয় তখন এন্ট্রপি ডিক্রিজ করে, সিস্টেমে এন্ট্রপি ডিক্রিজ করে। তাহলে এখানে 1 থেকে 2 তে যখন যাচ্ছে এন্ট্রপি অবশ্যই ইনক্রিজ করতেছে, টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট। সিমিলারলি এখানে দেখো প্রেসার, হোয়াট অ্যাবাউট প্রেসার? প্রেসার কিন্তু কমে যাচ্ছে, যেহেতু এক্সপেনশন হচ্ছে প্রেসার কমে যাচ্ছে, কিন্তু ভলিউম ইনক্রিজ করতেছে। সিমিলারলি তারপরে যখন এই যে ইনসুলেটিং ক্যাপের মধ্যে নিয়ে আসবা, তখন কিন্তু কোনো মানে হিট এডিশন বা রিজেকশন হবে না, বাট এক্সপেনশন হবে। এক্সপেনশন হওয়ার কারণে প্রেসার আবার ডিক্রিজ করবে, ভলিউম ইনক্রিজ করবে। এক্সপেনশন যেহেতু এটা এডিয়াবেটিক এক্সপেনশন বা আইসেন্ট্রপিক এক্সপেনশন, এন্ট্রপি কিন্তু কনস্ট্যান্ট আছে। হোয়াট অ্যাবাউট টেম্পারেচার? যেহেতু এক্সপেনশন হয়েছে, এখন ইন্টারনাল এনার্জি দিয়ে এক্সপেনশনটা হয়েছে এই 2 to 3 প্রসেসে, এই জন্য টেম্পারেচার কিন্তু ডিক্রিজ করছে। আচ্ছা, তারপর দেখো 3 থেকে 4 হচ্ছে এই আমাদের এখানকার কোল্ড বডিতে, হ্যাঁ কোল্ড বডিতে। তো সেখানে অবশ্যই সে মানে হিট রিজেকশন হচ্ছে, যেহেতু হিট রিজেকশন হওয়ার কারণে টেম্পারেচার ডিক্রিজ করছে, এন্ট্রপিও ডিক্রিজ করবে, যেহেতু হিট রিজেকশন হচ্ছে এন্ট্রপি ডিক্রিজ করবে। আচ্ছা, কিন্তু হোয়াট অ্যাবাউট যেহেতু কম্প্রেশন হচ্ছে আবার, এজন্য ভলিউম ডিক্রিজ করতেছে বাট প্রেসার ইনক্রিজ করতেছে। তারপরে আবার যখন ইনসুলেটিং ক্যাপে নিয়ে আসবা, সিমিলারলি যে তখন কি হচ্ছে, হিট এডিশন, মানে কি যেন হিট এডিশন কেন বলতেছে, হিট এডিশন বা হিট রিজেকশন জিরো। সো রিজেকশন জিরো, যেহেতু আইসেন্ট্রপিক প্রসেস, এন্ট্রপি কনস্ট্যান্ট। হোয়াট অ্যাবাউট টেম্পারেচার? যেহেতু এখন কম্প্রেশন হচ্ছে, তার মানে বাইরে থেকে কোনো মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দেওয়া হচ্ছে সিস্টেমে, এই জন্য, এবং পুরোটাই তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতেছে, এই জন্য তার টেম্পারেচার ইনক্রিজ করবে। হোয়াট অ্যাবাউট প্রেসার? যেহেতু কম্প্রেশন হচ্ছে, প্রেসার ইনক্রিজ করবে এবং ভলিউম ডিক্রিজ করবে। তো এইগুলা তোমরা জানো, আবার একটু রিক্যাপ করলাম। তো এখানে আমরা যেহেতু 4টা প্রসেস, এবং 4টা প্রসেসের ক্ষেত্রে কিভাবে আমাদের ওই যে হিট অ্যাবজর্পশন বা রিজেকশন এবং হিট অ্যাবজর্পশন বা রিজেকশন এবং এটা তোমাদের এই যে মেকানিক্যাল ওয়ার্ক ডান, সেগুলো কিভাবে ক্যালকুলেট করবা। তো আমরা এই ডিফারেন্ট প্রসেসের ক্ষেত্রে, আইডিয়াল প্রসেসের ক্ষেত্রে হাউ উই ক্যান ক্যালকুলেট দিস, সেগুলো আমরা দেখছি, যে ইকুয়েশনগুলো ছিল আমরা আগের ক্লাসে দেখছি। তো সিমিলারলি যখন আইসোথার্মাল এক্সপেনশনে এই ইকুয়েশনটা আমরা পরিচিত, যে আইসোথার্মাল এক্সপেনশনের ক্ষেত্রে মানে হিট সাপ্লাই দেওয়া হচ্ছে, তো সেই হিট সাপ্লাইটা কতটুকু, সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি, বা এই ফর্মুলা দিয়ে, এগুলো আমরা আগেই দেখছি, যখন আমরা ওই প্রসেসগুলো দেখছি তখন দেখছি। তো এখানে আরটা কি, আর হচ্ছে রেশিও অফ ফাইনাল ভলিউম টু দ্য ইনিশিয়াল ভলিউম। যেহেতু এক্সপেনশন হচ্ছে, তার মানে ফাইনাল ভলিউম মাস্ট বি গ্রেটার দেন ইনিশিয়াল ভলিউম, V2 is greater than V1, so R is greater than 1। এই আরটাকে আমরা বলে থাকি তখন এক্সপেনশন রেশিও। সিমিলারলি তারপরে দেখো 2 নম্বর, মানে এখানকার এখানে 1 থেকে 2, তারপর 2 থেকে 3 তে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপেনশন। তো আইসেন্ট্রপিক এক্সপেনশনের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে কোনো হিট এডিশন বা রিজেকশন হচ্ছে না, সেটা জিরো, বাট যেহেতু তার এক্সপেনশন হচ্ছে, সেহেতু মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করতেছে। এই মেকানিক্যাল ওয়ার্কটা কই থেকে আসতেছে? ইন্টারনাল এনার্জি থেকে। তাহলে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করতেছে, ডিক্রিজ অফ ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু দ্য মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউসড। হ্যাঁ, এবং সেটা আমরা এই যে এই ফর্মুলা দিয়ে, আইসেন্ট্রপিক এক্সপেনশনের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাগুলো আমরা আগেই দেখছি, এই আইসেন্ট্রপিক এক্সপেনশনের ফর্মুলা, এটা দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারি। সিমিলারলি এটা মনে হয়, আচ্ছা এখানে আইসেন্ট্রপিক হবে না, আমি এখানে লিখতে ভুল করছি, এটা হচ্ছে গিয়ে আইসোথার্মাল হবে, সরি, এটা আমি আবার ঠিক করে দিই এখন। এটা আইসেন্ট্রপিক হবে না, এটা আইসোথার্মাল হবে। সো আইসোথার্মাল কম্প্রেশন, তো আইসোথার্মাল কম্প্রেশনের ক্ষেত্রে এই সিমিলারলি এই ফর্মুলা ইউজ করে তোমরা আইসোথার্মাল এক্সপেনশনের ক্ষেত্রে কাজ করতে পারবে, যে এই ফর্মুলা ইউজ করে কাজ করতে পারবে। ঠিক আছে, তো এখন
মানে এই ফর্মুলা ইউজ করে হিট রিজেকশনটা আমরা ক্যালকুলেট করতে পারবো, যে এখানে যখন কোল্ড বডিতে এসে যখন তার কম্প্রেশন হচ্ছে তখন হিট রিজেকশনটা কত, সিমিলারলি ফর্মুলা। আচ্ছা এখানে আর যেটা সেটা হচ্ছে কি আবার ওই যে এটা কিন্তু ডিফারেন্ট রেশিও, এটা হচ্ছে মানে উপরে দেখো V3, নিচে হচ্ছে V4, মানে ফাইনাল ভলিউম যেটা সেটা নিচে আর ইনিশিয়াল ভলিউমটা উপরে, তাই না? যেহেতু তার মানে কি এটা হচ্ছে কম্প্রেশন, এটাকে আমরা বলে থাকি কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিও মাস্ট বি ইকুয়াল টু দ্য এক্সপেনশন রেশিও। আচ্ছা, নইলে কিন্তু সিস্টেমটা ক্লোজ, মানে সাইকেলটা ক্লোজ হবে না, হ্যাঁ সাইকেল আর হবে না, তখন কিন্তু সাইকেলটা কমপ্লিট হবে না যদি না এক্সপেনশন রেশিও মানে কম্প্রেশন রেশিও ইকুয়াল না হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি সবার লাস্টে যেটা আইজেন্ট্রপিক কম্প্রেশন, যেটা 4 থেকে 1 আইজেন্ট্রপিক কম্প্রেশন। তো আইজেন্ট্রপিক কম্প্রেশনের ক্ষেত্রে আবার এখন বাইরে থেকে মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিচ্ছ, তার পুরোটাই কিন্তু সে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে চলে যাচ্ছে। সেই ইন্টারনাল এনার্জি ইনক্রিজ এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবা। মেকানিক্যাল মানে হিট রিজেকশন বা অ্যাবজর্পশন মাস্ট বি জিরো, যেহেতু আইজেন্ট্রপিক প্রসেস। তো এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবা। তারপরে দেখো এফিসিয়েন্সি, হাউ উই ক্যান ক্যালকুলেট এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ইজ দ্য ratio of work supplied divided by works net work supply মানে net work done divided by heat supply। তো হিট সাপ্লাই কই হচ্ছে, এখানে হিট সাপ্লাই হচ্ছে এই যে এই ফর্মুলা দিয়ে MRT1 ln R, আর হচ্ছে মানে এটা হচ্ছে হিট সাপ্লাই। আর ওয়ার্ক ডানটা কতটুকু, ওয়ার্ক ডান হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়ার্ক ডান, হ্যাঁ হিট সাপ্লাই এটা হচ্ছে ওয়ার্ক ডান না, হ্যাঁ ওয়ার্ক ডান। যেটা ওয়ার্ক ডানটা কিভাবে ক্যালকুলেট করবো, ওয়ার্ক ডান হচ্ছে হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড। তো এটা থেকে এই যে MRT1 ln R থেকে যদি হিট রিজেক্টেড যেটা এই যে MRT3 ln R এটা মাইনাস করে দাও, তাহলে ওয়ার্ক ডান পেয়ে যাও এখানে। আচ্ছা যাই হোক, সেগুলো নিয়ে বলার কিছু না, এখানে ইকুয়েশনে বসালে এই ফাইনালি এই ইকুয়েশনটা পাবা। ইউ ক্যান অলসো এক্সপ্রেস দিস বাই যে মানে যে টেম্পারেচারের সাথে ভলিউমের যে রিলেশন, সেখান থেকে সেটাকে এই যে এফিসিয়েন্সিটাকে এক্সপেনশন বা কম্প্রেশন রেশিও দিয়েও এক্সপ্রেস করতে পারো। ঠিক আছে, তো যাই হোক এগুলা তোমরা একটু মানে এগুলা নিয়ে আমি ডিসকাস করতেছি, এগুলা এই ইনফরমেশন গুলা ইউজ করে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা। এগুলো আমি টেস্ট করবো তোমাদেরকে, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো কার্নোট সাইকেলের ক্ষেত্রে টেস্ট করবো, অন্যান্য যে কোনো সাইকেলের ক্ষেত্রে আমি টেস্ট করবো। সো এগুলা মানে কনসেপ্টটা কি, মানে কনসেপ্টটা তো মানে ইজি, ভেরি ইজি কনসেপ্ট, বাট ইকুয়েশন গুলা খেয়াল রাখতে হবে যে এগুলো অ্যাপ্লাই করে তোমরা আসলে সলভ করতে হবে। আচ্ছা, স্টার্লিং সাইকেলটা মনে হয় তোমাদের, তোমরা কি কেউ এর আগে স্টার্লিং সাইকেল পড়ছো, এরকম কেউ আছো? স্টার্লিং সাইকেল কেউ স্টাডি করছে এরকম কেউ আছে আগে কখনো? মনে হয় না। স্টার্লিং সাইকেল তোমাদের হয়তো নতুন। আজকে মানে পরের সাইকেলগুলো এই সবগুলোই দেখবা পরে যখন আমরা ডিজেল সাইকেল বা হচ্ছে গিয়ে কি জানো যে ডিজেল সাইকেল বা অটো সাইকেল যখন আমরা দেখবো, সেগুলো দেখবো তোমাদের কাছে নিউ মনে হবে, কারণ এগুলো হয়তো তোমরা এর আগে দেখো নাই। তো মোটামুটি একই রকম দেখবা যে এই প্রসেসগুলো, থার্মোডাইনামিক প্রসেসগুলো এই সাইকেলের ক্ষেত্রে চেঞ্জ হয়। যেমন কার্নোট সাইকেলের ক্ষেত্রে কি প্রসেস সেটা তোমরা জানোই, হ্যাঁ স্টার্লিং সাইকেলের ক্ষেত্রে দেখো এই প্রসেসগুলো হয়। প্রথমেই আগের মতোই আইসোথার্মাল এক্সপেনশন আগের মতোই হয়, তারপর কনস্ট্যান্ট ভলিউম কুলিং হয়, যেটা কিনা অবশ্যই মানে কার্নোট সাইকেলের নাই, কনস্ট্যান্ট ভলিউম কুলিং। আচ্ছা, আমরা এখানে যে সাইকেলগুলো ডিসকাস করতেছি সবগুলোই আমরা ধরে নিচ্ছি যে রিভার্সিবল সাইকেল, আইডিয়াল সাইকেল, ঠিক আছে? কারণ তার মানে কি সবগুলো থার্মোডাইনামিক প্রসেসই ওই সাইকেলের মধ্যে সবগুলো থার্মোডাইনামিক প্রসেসই হচ্ছে রিভার্সিবল প্রসেস, কোনো ইরিভার্সিবিলিটি নাই এরকম ধরে নিয়ে প্র্যাকটিক্যাল কেসে যেটা হবে না। 2 নম্বর প্রসেস যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কুলিং। 3 নম্বর প্রসেস যেটা সেটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, আগের মতোই, হ্যাঁ ওই যে কার্নোট সাইকেলের মতোই। বাট 4 নম্বর প্রসেস যেটা কনস্ট্যান্ট ভলিউম হিটিং। দ্যাট মিনস এখানে দেখো ওই যে আমরা ইনসুলেটিং ক্যাপ যেটা ছিল, ইনসুলেটিং ক্যাপের জায়গায় আমরা কনস্ট্যান্ট ভলিউম কুলিং আর হিটিং, মানে ইনসুলেটিং ক্যাপের মধ্যে যে ওই যে আইজেন্ট্রপিক বা এডিয়াবেটিক এক্সপেনশন কম্প্রেশন হইতো, একবার এক্সপেনশন একবার কম্প্রেশন হইতো, সেটাকে আমরা একবার কুলিং আর একবার হিটিং দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। দুইটার ক্ষেত্রেই ভলিউম কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট ভলিউম কুলিং বা হিটিং দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, এটাকে তো মানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এটা দেখতে পারি, হ্যাঁ আচ্ছা আমরা এখানে আসবো, স্লাইডটাতে পরে আসবো, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে আমরা দেখতে পারি। মানে কনস্ট্যান্ট ভলিউম কুলিং আর হিটিং যেটা দুটাই কিন্তু একটা ডিভাইসের মধ্যে আমরা করে থাকি, সেটাকে আমরা বলতে রিজেনারেটরের মধ্যে এটা করে থাকি। আচ্ছা, এটার একটা কনসেপ্ট তোমাদেরকে আমি হোয়াইট বোর্ডে একটু দেখাই, তোমরা দেখার চেষ্টা করো। আচ্ছা,
আচ্ছা, সেখানে কনসেপ্টটা হচ্ছে এরকম, মানে এই যে স্টার্লিং সাইকেলের কনসেপ্ট, এটা একটা ধরো ডিভাইস যেটার মধ্যে আমরা ওই যে আইসেন্ট্রপিক এক্সপেনশন করব, আর এখানে আরেকটা ডিভাইস যেটার মধ্যে আইসেন্ট্রপিক কম্প্রেশন হবে, আর এখানে একটা ডিভাইস যেটার মধ্যে, যেটাকে আমরা বলতেছি রিজেনারেটর। ওই ইনসুলেটিং ক্যাপের জায়গায় আমরা এই রিজেনারেটরটা নিয়ে আসতেছি। তো সেখানে প্রথমে যখন এখানে মানে আইসেন্ট্রপিক এক্সপেনশন হবে, মানে আইসেন্ট্রপিক এক্সপেনশনের পরে আমরা কনস্ট্যান্ট ভলিউম কুলিং এর জন্য এখানে নিয়ে আসবো, ঠিক আছে? কুলিং শেষ হওয়ার পরে তারপরে আমরা এটাতে আবার দিয়ে দিলাম এই যে আইসেন্ট্রপিক কম্প্রেশন যে ডিভাইসে হবে সেটাতে দিলাম। সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে আবার রিজেনারেটরে নিয়ে আসবো। হ্যাঁ, রিজেনারেটরের মধ্যে এখন হবে কনস্ট্যান্ট ভলিউম হিটিং। তারপর সেটাকে আমরা আবার এই আইসোথার্মাল এক্সপেনশনের জন্য এই ডিভাইসের মধ্যে দিয়ে দিব। তো এখানে হচ্ছে এক্সপেনশন, হ্যাঁ এখানে হচ্ছে এক্সপেনশন, আর এখানে হচ্ছে ওই পাশেরটা লেফট সাইড যেটা, রাইট সাইড যেটা, সেখানে কম্প্রেশন হচ্ছে আইসেন্ট্রপিক, আর এখানে কনস্ট্যান্ট ভলিউম হিটিং হচ্ছে, কুলিং হচ্ছে। তো হোয়াট ইজ দ্য হিট সোর্স? এখানে আসলে যেটা হয়, রিজেনারেটর এই কারণে বলতেছি যে বাইরে থেকে কোনো হিট এডিশন হয় না। এই যে কনস্ট্যান্ট ভলিউম কুলিং বা হিটিং যে এখানে হবে, বাইরে থেকে কোনো হিট এডিশন বা রিজেকশন হবে না। তাহলে সেটা কিভাবে, মানে এই হিটিংটা কিভাবে হবে বা কুলিংটা কিভাবে হবে? এখানে মানে এই যে ওয়ার্কিং সাবস্টেন্স যখন এদিক দিয়ে যায়, এই পাশ দিয়ে ফ্লো করে, তখন তার কুলিং হচ্ছে, আর নিচেরটাতে হিটিং হচ্ছে। ওয়ার্কিং সাবস্টেন্সের একটা পার্ট যখন কুলিং হয়, আর একটা পার্টের তখন হিটিং হয়। একজন যখন হিট অ্যাবজর্ব করে, আরেকজন তখন সে রিজেক্ট করে। মানে উপরের ওয়ার্কিং সাবস্টেন্স যেটা, সে যখন ওই গ্যাস যেটা, সেটা যখন হিট রিজেক্ট করতেছে, কুলিং হচ্ছে যখন, তখন সে হিট রিজেক্ট করতেছে। কে সেই হিটটা নিচ্ছে? এই নিচের যে ওয়ার্কিং মানে গ্যাসের যে পার্টটুকু আছে, ওয়ার্কিং সাবস্টেন্সের যে পার্টটুকু আছে, সে এই হিটটুকু নিচ্ছে। উপরের যে কুলিং, মানে যার মানে ওয়ার্কিং সাবস্টেন্সের কুলিং হচ্ছে, তার মানে হিট রিজেক্ট করতেছে, সেই হিটটা নিচে হচ্ছে নিচে যে ওয়ার্কিং সাবস্টেন্সের যে পার্ট অফ গ্যাস, যাদের কিনা হিটিং হচ্ছে এই মুহূর্তে, তারা নিচ্ছে। সো এভাবে মানে ওয়ার্কিং সাবস্টেন্সের একটা পার্ট থেকে আরেকটা পার্টের মধ্যে যেহেতু হিট এক্সচেঞ্জ হচ্ছে, এই জন্য তার মানে কি বাইরে থেকে কোনো হিট মানে এডিশন বা রিজেকশন হচ্ছে না। বাট খেয়াল রাখবা যে দুইটা প্রসেসেই, যখন কুলিং হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্সের বা যখন হিটিং হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্সের, মানে দুইটা টাইমেই কিন্তু প্রসেসটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট ভলিউম হিটিং বা কুলিং হচ্ছে। তো এই হচ্ছে কি আমাদের মানে কনসেপ্ট স্টার্লিং সাইকেলের। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে পিভিটিএস ডায়াগ্রাম এগুলো কিরকম হয় সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে দেখো পিভি ডায়াগ্রামটা, এখানে টিএস ডায়াগ্রামটা, সেটা মিলানোর চেষ্টা করি। যেমন আইসোথার্মাল এক্সপেনশন যখন হচ্ছে, আইসোথার্মাল এক্সপেনশনের ক্ষেত্রে কি টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। এক্সপেনশন হচ্ছে মানে কি? এক্সপেনশন হচ্ছে মানে এক্সপেনশন যখন হচ্ছে তার মানে ভলিউম বাড়তেছে, প্রেসার ডিক্রিজ করতেছে। তাহলে দেখো প্রেসার কমে গেল, ভলিউম বাড়লো, আচ্ছা টেম্পারেচার কনস্ট্যান্ট আছে 1 থেকে 2 তে। হোয়াট অ্যাবাউট এন্ট্রপি? এখানে এক্সপেনশনটা কই হয়? ওই মানে ওই যে কনস্ট্যান্ট বলতেছে আইসোথার্মাল এক্সপেনশন যে ডিভাইসটাতে হচ্ছে, সেখানে কিন্তু ওই আগের মতোই হট বডিতে কন্ট্যাক্টের কারণে হিট এডিশন হচ্ছে। তার মানে হিট সাপ্লাই দ্যাট মিন্স হিট এডিশন যেহেতু হচ্ছে, এন্ট্রপি ডিক্রিজ করবে। তাহলে এন্ট্রপি দেখো 1 থেকে মানে এন্ট্রপি ইনক্রিজ করবে, যেহেতু 1 থেকে 2 তে যাচ্ছে, এখানে দেখো এন্ট্রপিটা ইনক্রিজ করছে, ঠিক আছে? হোয়াট এভার 2 থেকে 3? 2 থেকে 3 তে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কুলিং হচ্ছে মানে কি? টেম্পারেচার, মানে কুলিং হলে টেম্পারেচার ডিক্রিজ করবে, আর এন্ট্রপিও ডিক্রিজ করবে, মানে রিজেকশন হচ্ছে, হিট রিজেকশন যেহেতু হচ্ছে, এন্ট্রপিও ডিক্রিজ করছে। তো 2 থেকে 3 তে দেখো এন্ট্রপি ডিক্রিজ করছে, টেম্পারেচার ডিক্রিজ করছে। বাট কুলিং যে মানে তাহলে যেহেতু কনস্ট্যান্ট ভলিউম, তাহলে ভলিউম কনস্ট্যান্ট, তাহলে কি হবে? প্রেসার অবশ্যই ডিক্রিজ করবে এই কুলিং প্রসেসে। তো প্রেসার ডিক্রিজ করছে 2 থেকে 3 তে। তারপরে দেখো 3 থেকে 4 যেটা, 3 থেকে 4 হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। ওই যে একবারে ডান পাশের যে ডিভাইসটা আমরা যে হোয়াইট বোর্ডে যে আঁকছিলাম, সেখানে ডান পাশের ডিভাইসটা আইসোথার্মাল কম্প্রেশন টেম্পারেচার কনস্ট্যান্ট আইসোথার্মাল, যেহেতু কম্প্রেশন হচ্ছে মানে কি? আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে মানে কি? হিট রিজেকশন হচ্ছে, এবং সেই হিট রিজেকশনটা কিভাবে? তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে, হিট রিজেকশন হচ্ছে, এন্ট্রপি কমে গেল। 3 থেকে 4 এন্ট্রপি কমে গেল, এবং ভলিউম কম্প্রেশন যেহেতু হচ্ছে, ভলিউম কমে গেল, প্রেসার ইনক্রিজ করলো, তাই না? প্রেসার ইনক্রিজ করলো। তারপরে 4 থেকে 1 যেটা আবার আগের মতোই রিভার্স, কনস্ট্যান্ট ভলিউম কুলিং এর মতো কনস্ট্যান্ট ভলিউম হিটিং,
তাহলে হিটিং যেহেতু হচ্ছে টেম্পারেচার অবশ্যই ইনক্রিজ করবে, এবং হিটিং মানে কি, হিট এডিশন হচ্ছে এন্ট্রপিও ইনক্রিজ করবে। সো এখানে দেখো টেম্পারেচারও ইনক্রিজ করছে, এন্ট্রপিও 4 থেকে 1 এ ইনক্রিজ করছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট প্রেসার এন্ড ভলিউম? ভলিউম যেহেতু কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, বাট যেহেতু কম্প্রেশন মানে হিটিং হচ্ছে, হিটিং হওয়ার কারণে ভলিউম কনস্ট্যান্ট রাখতেছে, তার মানে তোমাকে অবশ্যই প্রেসার বাড়াতে হবে। সো প্রেসার দেখো ইনক্রিজ করছে, 4 থেকে 1 এ প্রেসার ইনক্রিজ করছে। সো এটা হচ্ছে কি আমাদের স্টার্লিং সাইকেল। তো স্টার্লিং সাইকেলের ক্ষেত্রে এখন ডিফারেন্ট প্রসেসের ক্ষেত্রে ওই যে হিট এডিশন, রিজেকশন, ওয়ার্ক ডান এগুলো যদি ক্যালকুলেট করো, হ্যাঁ। আচ্ছা, আমার আবার একটা ফোন আছে, আমি একটু দাঁড়াও, এগুলো আর্জেন্ট ফোন, তো একটু ধরো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আইসোথার্মাল, হ্যাঁ এখন এই যে যেটা আমি বলতেছিলাম যে আইসোথার্মাল এক্সপেনশন, তারপরে মানে প্রত্যেকটা থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে এই যে আইসোথার্মাল এক্সপেনশনে যেহেতু হিট এডিশন হচ্ছে, এবং সেই হিট এডিশন দিয়ে এক্সপেনশন যেহেতু হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক করতেছে, তো হিট এডিশন ইজ ইকুয়াল টু মেকানিক্যাল ওয়ার্ক ডান। তো সেটার ফর্মুলা ওই আগের মতোই, এই মানে এই ফর্মুলাগুলো আমরা দেখছি আইসোথার্মাল এক্সপেনশনের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করবো। এখানে ভলিউম যেহেতু ইনক্রিজ করতেছে, তো এখানে এক্সপেনশন রেশিও আর, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো কনস্ট্যান্ট ভলিউম কুলিং, কনস্ট্যান্ট ভলিউম কুলিং এর ক্ষেত্রে যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, হ্যাঁ ভলিউম কনস্ট্যান্ট, তাহলে কুলিং হচ্ছে যেহেতু হিট রিজেকশন হচ্ছে, তো সেটা ওই যে এমএস ডেল্টিটার যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। তো এমসিবি, এটাও আমরা দেখছি, হ্যাঁ এটাও আমরা দেখছি এই ফর্মুলা। তো এমসিবি আর হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স T2 থেকে T3 তে, যে টেম্পারেচার ডিফারেন্স T2 থেকে T3। আচ্ছা, এখানে কুলিং প্রসেসে কতটুকু হিট রিজেকশন করলো। আইসোথার্মাল কম্প্রেশনের ক্ষেত্রে সিমিলারলি হিট রিজেকশন যেটা, সেটা ওই আবার আগের মতোই ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেট করে ফেলতে পারবা। এখানে হচ্ছে কম্প্রেশন রেশিও হচ্ছে আর, আর লাস্টে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কুলিং, কনস্ট্যান্ট ভলিউম এটা আবার কুলিং লিখছে, এটা হিটিং হবে, সরি আমি এতগুলো আছে, একটু দাঁড়াও, এটা আমি ঠিক করে নেই। এটা হিটিং হবে। আচ্ছা, স্ক্রিনটা চলে গেছে। ওকে, এটা কনস্ট্যান্ট ভলিউম হিটিং। তাহলে এখানে কনস্ট্যান্ট ভলিউম হিটিং এর ক্ষেত্রে সিমিলারলি আবার ওই যে হিটিং এর হিট অ্যাবজর্পশন হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম হিটিং সিবি এমএস ডেল্টিটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এখানে টেম্পারেচার ডিফারেন্সটা ক্যালকুলেট করব। আচ্ছা, যেহেতু মানে এর আগে এই যে মানে আইসোথার্মাল কম্প্রেশন হয়েছে, তো 3 নাম্বার প্রসেসের যে টেম্পারেচার আর 4 নাম্বার প্রসেসের টেম্পারেচার সেম হবে, তাই না? এই যে 3 আর 4 এর টেম্পারেচার কিন্তু সেম। সো এভাবে আমরা T3 দিয়েও লিখতে পারি, লিখছি এটা সুবিধার জন্য, আমরা একটু পরেই দেখবা যে T3 লিখার কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস একটু আগেই আমি বলছি যে রিজেনারেটরের মধ্যে যে হিট এক্সচেঞ্জ, মানে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না, হ্যাঁ মানে বাইরের সিস্টেমের সাথে মানে সারাউন্ডিংস এর সাথে সিস্টেমের কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। আর দেখো ওয়ার্ক মানে টোটাল ওয়ার্ক ডান তাহলে কি হবে, হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড, আমরা জানি ওই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে সেটা ক্যালকুলেট করে ফেলতে পারো যে হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড। তাহলে এখানে হিট সাপ্লাই যেটা একটু আগে আমরা ক্যালকুলেট করছি এই যে এখানে এই ফর্মুলা, আর হিট রিজেক্টেড যেটা এই ফর্মুলা, দুটো ডিফারেন্স হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক ডান। ডিফারেন্স যেটা মেকানিক্যাল ওয়ার্ক ডান সেটাকে তুমি এভাবে এক্সপ্রেস করতে পারো, তাই না?
তো তাহলে এফিসিয়েন্সি কি, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হিট সাপ্লাইড এখানে বসায় দিয়ে দেখো ফাইনালি এফিসিয়েন্সি ফর্মুলাটা এটা পাচ্ছ। এটা এখানে দেখাচ্ছি এই কারণে যে দেখো এফিসিয়েন্সি ফর্মুলাটা সেম, তাই না? এই যে কার্নোট সাইকেলের ফর্মুলা যা, হ্যাঁ কার্নোট সাইকেলের ফর্মুলা যা, স্টার্লিং সাইকেলের সেম ফর্মুলা, যে কোনো সাইকেলের ক্ষেত্রেই দেখবো সেম ফর্মুলা, মানে সবগুলো আইডিয়াল সাইকেলে হাইয়েস্ট এফিসিয়েন্সি সেম অ্যাচিভ করতে পারে। কার্নোট সাইকেলটাকে আমরা মানে কম্প্যারিজনের জন্য প্র্যাকটিক্যাল সাইকেলের সাথে নিয়ে আসি, বাট যে কোনো সাইকেলই হচ্ছে গিয়ে আইডিয়াল সাইকেল হলে মানে কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি আর এই সাইকেলের এফিসিয়েন্সি সেম হবে, সেটা স্টার্লিং হোক, জোল হোক, অটো হোক, ডিজেল হোক, যাই হোক সেম হবে। এই হচ্ছে কথা। ঠিক আছে, এইগুলো নিয়ে কি তোমাদের কোনো কোয়েশ্চেন নাই? তোমরা আজকে মানে রেসপন্স খুবই কম করতেছো, কোয়েশ্চেন আগে প্রথম দিকে তোমরা কোয়েশ্চেন করতে, এখন কোয়েশ্চেন করো না। সব কি বুঝতেছো তোমরা? বুঝতেছি স্যার, আর কি নতুন তো একটু অ্যাবজর্ব করছি, এটা রিভিশন করলে হচ্ছে তখন হয়তো কোয়েশ্চেন আরো আসবে। ঠিক আছে, তো এখানে এগুলা ইজি, নতুন হলেও এগুলা ইজি, তাই না? ইজি এগুলা, জাস্ট ওই যে দেখো এখানে জাস্ট শুধু এই প্রসেসটুকু, দুইটা প্রসেস একটা জায়গায় একটা ইন্টারচেঞ্জ হয়েছে, প্রসেসগুলো তো আমরা আগেই ডিসকাস করছি। জি স্যার। এখন একটা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা দেখে নাও, মানে এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা সলভ করে রাখবা, যাতে তোমাদের টেস্ট করলে তোমরা বলতে পারো আর কি, সেই জন্য এটা হচ্ছে কথা। আচ্ছা, আমি কিন্তু শুধুমাত্র ওই স্ক্রিনশট নিয়ে আসছি, হ্যাঁ, এগুলা টাইপ করার টাইম পাই নাই, এই ধরনের প্রবলেমগুলো সলভ করবা আর কি, এগুলা দেখানোর জন্য নিয়ে আসছি। প্রবলেম সলভ করার কাজ তোমাদেরকে মানে বেশি করে প্রবলেম সলভ করে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে আর কি, মানে একটু প্র্যাকটিস করে মানে রাখতে হবে নিজেদেরকে। আমি অ্যাসাইনমেন্টও দিব তোমাদের, তো অ্যাসাইনমেন্ট করলে তো হলোই, আর এমনিতেও নিজেরা প্র্যাকটিস করে রাখবো আর কি এই ধরনের প্রবলেমগুলো। আচ্ছা দেখো এখানে এই যে 6.3 যেটা, এটা তোমরা সলভ করতে পারো কিনা দেখো। কার্নোট সাইকেলের একটা প্রবলেম আছে, দেখো 6.3 যে বলছে যে একটা ইঞ্জিনিয়ার, হ্যাঁ বলছে যে তার ইঞ্জিন যেটা, তার ইঞ্জিন পাওয়ার প্রডিউস করে 3.75 কিলোওয়াট। হ্যাঁ, এটা টেস্ট করার জন্য লোকজন আসলো, এসে দেখলো যে প্রতি ঘন্টায় 0.44 কেজি ফুয়েল এটা অ্যাবজর্ব করে, কনজিউম করে এই ইঞ্জিনটা। আর যে ফুয়েলটা ইউজ করতেছে সেই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 42,000 কিলোজুল পার কেজি। মানে ক্যালোরিফিক ভ্যালু 42,000 কিলোজুল পার কেজি, মানে কি পার কেজি ফুয়েল বার্ন করলে 42,000 কিলোজুল হিট পাওয়া যায় আর কি। তার মানে প্রতি ঘন্টায় যদি 1 কেজি বার্ন করো তাহলে 42,000 কিলোজুল হিট পাওয়া। তাহলে আসলে কতটুকু তুমি ইনপুট দিতে পারবা সেটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার অফ দ্য সাইকেল, হ্যাঁ, এবং তারা টেস্ট করতে গিয়ে দেখলো যে এই সাইকেলের ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস, আর মিনিমাম টেম্পারেচার হচ্ছে 350 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে যে তাহলে কি ইঞ্জিনিয়ার যে ক্লেম করতেছে যে 3.75 কিলোওয়াট অ্যাচিভ করতে পারে, হ্যাঁ, দ্যাট মিন্স এটা কারেসপন্ডিং যে এফিসিয়েন্সি, তার ক্লেম ঠিক আছে কিনা আর কি, সেটা দেখার মানে সেটা দেখতে হবে আর কি। তো দেখো খেয়াল করে আমরা ইজিলি তার এই ইনফরমেশন থেকে তার এফিসিয়েন্সি ক্যালকুলেট করে ফেলতে পারি যে 1400 হচ্ছে তার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার, আর মিনিমাম টেম্পারেচার হচ্ছে এটা। সো আমরা ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার জানলে ওই যে ইকুয়েশন, যেটা কার্নোট সাইকেলের যে ফর্মুলা, সেটা খেয়াল রাখবা যে সবসময় একই ফর্মুলা, এফিসিয়েন্সি ফর্মুলা একই হবে ফাইনালি। ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচার থাকলেই তুমি যে কোনো সাইকেলের ক্ষেত্রে, তার ইঞ্জিন হয়তো অন্য কোনো সাইকেলে কাজ করতেছে, বা কার্নোট সাইকেলটাকে তুমি আইডিয়াল সাইকেল হিসেবে চিন্তা করতে পারো, সেটার সাথে কম্পারেটিভ সাইকেল হিসেবে নিয়ে আসতে পারো, ফর্মুলা সেম হবে। তো ফর্মুলা অ্যাপ্লাই করো 1 - T3/T1, T3 যেটা সেটা হচ্ছে এই ডিগ্রি সেলসিয়াস, আর মানে T1 যেটা, এটা 1400 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম টেম্পারেচার শুরুতে থাকতেছে যেটা, আর মিনিমাম টেম্পারেচার হচ্ছে 350 ডিগ্রি সেলসিয়াস। এগুলোকে কেলভিনে নিয়ে তারপরে ওই মানে ক্যালকুলেট করে দেখো এফিসিয়েন্সি কত আসে। কেউ একজন আমাকে বলো যে এফিসিয়েন্সি কত আসে।
63% মতো আসার কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে কি তুমি দেখো প্র্যাকটিক্যালি মানে এটা মানে তার এইটা হচ্ছে তার আসলে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার তুমি সেটা ক্যালকুলেট করছো, আর সে যে ক্লেম করছে সেখান থেকে দেখো তার এফিসিয়েন্সি কত আসে। সে যে ক্লেমটা করছে 3.75 কিলোওয়াট বলছে যে পাওয়া যায়, আর আমরা গিয়ে দেখলাম যে সে ফুয়েল বার্ন করতেছে 0.44 কেজি পার আওয়ারে। তাহলে এখানে মানে এখান থেকে এফিসিয়েন্সি অবশ্যই যেটা সে যে ক্লেম করতেছে সেই ক্লেমড ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই দ্য হিট সাপ্লাইড। হিট সাপ্লাইড মানে কি ফুয়েল বার্ন করে কত কিলোজুল মানে পাচ্ছ প্রতি সেকেন্ডে, যেহেতু কিলোওয়াটে আছে উপরে তো নিচে প্রতি সেকেন্ডে কতটুকু পাচ্ছ সেটা, সেখান থেকে এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করো। বুঝতে পারছো? আমি জানি না এখানে তোমরা কি শুনতে পাচ্ছ কিনা, আমি না আজকে কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, তোমাদের রেসপন্স কম মনে হচ্ছে আর কি। নাকি এগুলো বেশি ইজি তোমাদের কাছে মনে হচ্ছে, মানে সিম্পল জিনিসপত্র নিয়ে আমরা ডিসকাস করতেছি এরকম কিছু? আচ্ছা, এগুলো আমাদের সিলেবাসে আছে তো, তো এগুলো আমাদের দেখতে হবে আর কি সব, আর রিক্যাপ করা আর কি, কনসেপ্টগুলো রিক্যাপ করা। যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো। তাহলে কি রকম হবে সেটা, যে তুমি যে একটা হচ্ছে ক্লেম এফিসিয়েন্সি, ক্লেম এফিসিয়েন্সিটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে? ক্লেমড এফিসিয়েন্সি সেটা হচ্ছে সে যে বলতেছে যে তার ইঞ্জিন যে ওয়াটটুকু প্রডিউস করতেছে, পাওয়ার প্রডিউস করতেছে, সেটা হচ্ছে 3.75 কিলোওয়াট, তাই না? সেটা হচ্ছে 3.75 কিলোওয়াট। আর হিট সাপ্লাই দিচ্ছে তার ইঞ্জিন কত, সেটা যারা টেস্ট করতে গেল তারা গিয়ে কি দেখলো যে হিট সাপ্লাই কতটুকু দিচ্ছে, প্রতি ঘন্টায় 0.44 কেজি, তাই না? সো 0.44 কেজি পার আওয়ারে। আচ্ছা, আর পার কেজিতে হচ্ছে 42,000 কিলোজুল তুমি পাচ্ছ, মানে পার আওয়ারে এই 42,000 টাইমস 0.44 কিলোজুল হিট তুমি পাচ্ছ, তাই না? এত কিলোজুল হিট পার আওয়ারে পাচ্ছ, তাহলে পার সেকেন্ডে এটাকে কি দিয়ে ডিভাইড করে দিবা? 3600 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে পার সেকেন্ডে পেয়ে যাবো। তো এইটাই হচ্ছে পার সেকেন্ডে কতটুকু হিট তুমি ইনপুট পাচ্ছ ওই ফুয়েল বার্ন করে, সেটাই তুমি ওই ইঞ্জিনের মধ্যে সাপ্লাই দিচ্ছ, তাই না? আর এটা তো উপরে যেটা 3.75 কিলোওয়াট যেটা, সেটা হচ্ছে সে ক্লেম করছে যে পাওয়ারটুকু পাচ্ছে, আউটপুট পাচ্ছে। এইখান থেকে যে রেশিও সেটা হচ্ছে তার ক্লেমড এফিসিয়েন্সি। আর প্র্যাকটিক্যালি আসলে কত এফিসিয়েন্সি সেটা তুমি ওই যে তার টেম্পারেচার যখন মেজার করলা, মানে রিয়েল এফিসিয়েন্সি যেটা, সেটা হচ্ছে 1 মাইনাস ম্যাক্সিমাম টেম্পারেচার ডিভাইডেড বাই মিনিমাম টেম্পারেচার। সেখান থেকে এই দুইটা যদি ইকুয়াল হয় তার মানে কি তার ক্লেমটা ঠিক আছে, বা কাছাকাছি যদি আসে তার ক্লেমটা ঠিক আছে। আর যদি ইকুয়াল না হয়, তার যদি দেখা যায় যে তার ক্লেম অনুযায়ী এফিসিয়েন্সি বেশি, তার মানে সে রং ক্লেম করছে, সে স্যার ক্লেমটা বেশি আসে, 73.05 আসে। হ্যাঁ, তার মানে তার ক্লেমটা রং, তাই না? সে রং ক্লেম করছে। জি স্যার। এরকম। ওকে, সো এই ধরনের প্রবলেম আর কি, মানে এটা আমি মানে এইটা বলতে চাচ্ছি তোমাদেরকে যে এই ধরনের প্রবলেমগুলো আমি টেস্ট করব তোমাদেরকে আর কি, এই জন্য একটু দেখানোর চেষ্টা আর কি, যে টেস্ট করব তোমাদেরকে যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। সো এই ধরনের বিভিন্ন জায়গা থেকে আমি এই বই থেকেই প্রবলেম নাও দিতে পারি, আমি নিজে বানায় প্রবলেম দিতে পারি তোমাদের টেস্ট করার জন্য, আমার মাথা থেকে আমি বানায় ডেভেলপ করে একটা প্রবলেম দিতে পারি। সো তোমরা এইগুলো প্র্যাকটিস করবা আর কি, প্র্যাকটিস করে নিজেদেরকে প্রিপেয়ার করবা আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো নিচে এই যে কার্নোট সাইকেলে এটা একবারে সিম্পল, এই ধরনের প্রবলেম তোমরা করছো যে ডিফারেন্ট পয়েন্টে টেম্পারেচার প্রেসার এগুলো ক্যালকুলেট করার জন্য ওই যে এই ফর্মুলা আছে, এই স্লাইডে নাই, ওই যে আগে যে স্লাইডে যে ফর্মুলাগুলো দেখাইছি এগুলো অ্যাপ্লাই করে তোমরা ইজিলি। স্টার্লিং সাইকেলের একটা প্রবলেম দেখো এখানে আছে, এটা দেখো তো সলভ করতে পারো নাকি, তোমাদের হাতে টাইম আছে 8-9 মিনিট টাইম আছে, দেখো এটা সলভ করতে পারো নাকি। যে স্টার্লিং সাইকেল এই যে 6.5 যেটা, এগুলো অটো সাইকেল আর ডিজেল সাইকেলের নিচের গুলো, এগুলো আগামী ক্লাসে আমরা দেখবো না। হ্যাঁ, কিন্তু স্টার্লিং সাইকেলের প্রবলেমটা দেখো, যে স্টার্লিং সাইকেল, হ্যাঁ তো তার স্টার্লিং সাইকেলের লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস, আর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম প্রেসার লিমিটস আর 12 বার এন্ড 2 বার। ইঞ্জিন স্টার্লিং সাইকেলে কাজ করতেছে একটা ইঞ্জিন, তো তার ম্যাক্সিমাম আর মিনিমাম প্রেসার হচ্ছে 12 বার আর 2 বার, লোয়েস্ট টেম্পারেচার 400 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা খেয়াল রাখো, তোমরা কোনো জায়গায় নোট করে নাও, আমি আর এই স্লাইডে আসবো না, একটু করে আমি এক্সপেনশন রেশিও অফ দ্য সাইকেল, এক্সপেনশন রেশিও আর যেটা, হ্যাঁ সেটা হচ্ছে 3। সো এটা খেয়াল রাখবা
যে মিনিমাম টেম্পারেচার 400 ডিগ্রি সেলসিয়াস, ম্যাক্সিমাম প্রেসার 12 বার, মিনিমাম প্রেসার 2 বার, এক্সপেনশন রেশিও 3, ফাইন্ড দ্য এফিসিয়েন্সি। ওকে, আমরা ওই স্টার্লিং সাইকেল যে আগের যে স্লাইডটা সেটাতে আমরা একটু যাই, তাহলে তোমাদের চিন্তা করতে সুবিধা হবে। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্টার্লিং সাইকেল বলছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার মানে কি, এই যে T1 = T2, সেটা 400 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে, ম্যাক্সিমাম প্রেসার মানে হচ্ছে এই যে P1, হ্যাঁ, এই যে আইসোথার্মাল এক্সপেনশন যখন শুরু হয় তখন তার প্রেসার, হ্যাঁ, P1 হচ্ছে 12 বার। মিনিমাম প্রেসার কোন পয়েন্টে? একেবারে এই পয়েন্টে, তাই না? এই পয়েন্টটা কোনটা? ওই যে 3 নাম্বার মানে 2 থেকে 3, যেটা মানে কনস্ট্যান্ট ভলিউম কুলিং শেষ হওয়ার পরে তার প্রেসার যেটা P3, সেটা হচ্ছে 2 বার। আর এক্সপেনশন রেশিও কোনটা? অবশ্যই সাইকেলটা ক্লোজড হইতে হলে, আমরা পুরো সাইকেল কমপ্লিট করতে হলে এক্সপেনশন রেশিও মাস্ট বি ইকুয়াল টু দ্য কম্প্রেশন রেশিও, এটা আগেই আমরা বলছি। সো এক্সপেনশন রেশিও মানে কি, V3 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই V4, সেভাবে বলতে পারো, যে কোনো ভাবে বলতে পারো। V3 ডিভাইডেড বাই V1 মানে এই পাশের ভলিউম আর এই পাশের ভলিউমের রেশিও। অবশ্যই এই ভলিউমটা বেশি, তাই এটা উপরে থাকবে, দেন নিউমারেটরে থাকবে, আর নিচেরটা ডেনোমিনেটরে থাকবে, যে V1 যেটা। সো তাদের রেশিও হচ্ছে 3, মানে ভলিউম দুইটার রেশিও পেয়ে গেল 3। সো তোমাকে এখন বলছে যে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে, তো এফিসিয়েন্সি তুমি এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারো, 1 - T3/T1। T3 কোনটা? T3 হচ্ছে এই পয়েন্টে টেম্পারেচার, তাই না? আচ্ছা, এই পয়েন্টে টেম্পারেচার, আচ্ছা এটা তো সিম্পল মানে প্রবলেম হয়ে গেছে, তাই না? এটা মানে দেখবা বইয়ে এক্সাম্পল ওরা আবার একটু বেশ মানে কায়দা কানুন করে সলভ করছে। এটা কায়দা কানুন করে সলভ করার দরকার কি? আমরা কি মানে ম্যাক্সিমাম টেম্পারেচারটা জানি, মিনিমাম টেম্পারেচারটা কি জানি আমরা? T3 তো দেওয়া নাই। তো T3 তোমাদের ক্যালকুলেট করতে হবে, এই যে এই ইকুয়েশনটা ক্যালকুলেট করতে T3 ক্যালকুলেট করতে হবে। তো T3 তোমরা কিভাবে ক্যালকুলেট করবা? T3 কিভাবে ক্যালকুলেট করবা তোমরা দেখে নাও, যে টেম্পারেচার, এই পয়েন্টে টেম্পারেচার ক্যালকুলেট করতে হবে। সো কিভাবে ক্যালকুলেট করবা? তো T3 যদি ক্যালকুলেট করে ফেলতে পারো তাহলেই তো এফিসিয়েন্সি হয়ে গেল। এই ইনফরমেশনগুলো আগে যেটা ছিল সেগুলো থেকে দেখো তোমরা T3 ক্যালকুলেট করে ফেলতে পারো নাকি। কি ব্যাপার, তোমরা কি সলভ করতে পারছো এটা? দেখো এখানে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? এই ফর্মুলাগুলো ইউজ করতে পারো, ইউজ করে চিন্তা করো যে কিভাবে T3টা তুমি ক্যালকুলেট করতে পারবা। স্যার পি এর সাথে টি এর রিলেশন করে পি ইজ প্রপোর্শনাল টু টি, ওভাবে P1 P এর সাথে T এখন মানে কোন প্রসেসের ক্ষেত্রে? সব প্রসেসে P আর T এর রিলেশন সেম না। কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে এক ধরনের হবে, আইসোথার্মাল এক্সপেনশন প্রসেসে আরেক ধরনের হবে, তাই না? রিলেশন কিন্তু সেম হবে না। আইসোথার্মাল যদি হয় তাহলে প্রপোর্শনাল হয় প্রেসার আর টেম্পারেচার। না, আইসোথার্মালে তো টেম্পারেচার কনস্ট্যান্টই থাকে, এটা আবার জি প্রপোর্শনাল। স্যার, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। কোন পয়েন্টে তুমি সেটা P আর মানে T এর রিলেশন কোন প্রসেসের ক্ষেত্রে তুমি সেখান থেকে, যেমন দেখো তুমি এই পয়েন্টে টেম্পারেচারটা জানো, তাই না? এই পয়েন্টে টেম্পারেচার জানো, এটাই হচ্ছে যে T1 = T2, এই যে 2 নাম্বার পয়েন্টে টেম্পারেচার। তোমাকে 3 নাম্বার পয়েন্টে টেম্পারেচার ক্যালকুলেট করতে বলছে, তাই না? বিভিন্ন ওয়েতে এটা সলভ করা যায়, তোমরা একটু চিন্তা করো, করে দেখো এটা কিভাবে সলভ করবা। কেউ একজন আমাকে সলিউশনটা বলো। P এর সাথে T এর রিলেশন দেখে তুমি করতে চাচ্ছ। আচ্ছা, এই স্লাইডটা নিয়ে আসো, দেখো এখানে যদি এই ইকুয়েশন গুলো আছে তোমার সামনে, এখন চিন্তা করতে পারো।
কেউ কি বলতে পারতেছ না যে কিরকম তুমি সেটা করতে পারো? প্রেসার তো তুমি জানোই, দুইটা পয়েন্টে প্রেসার কিন্তু জানো, যে ইনিশিয়াল প্রেসার ফাইনাল প্রেসার তুমি জানো। এন্ট্রপি চেঞ্জ দিয়েও করতে পারো, এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করে ফেলতে হবে, এন্ট্রপি চেঞ্জ। আচ্ছা, তাহলে শুনো, তোমাদেরকে আমি এতক্ষণ ধরে মানে বললাম, তোমরা হয়তো এখন পর্যন্ত সলিউশন বলতে পারতেছো না আমাকে। তো তোমরা এক কাজ করো, তোমরা এটা সলভ করে তোমরা দেখো এখানে ইয়েতে আছে, ওই দেখবে এটা সলিউশন দেওয়া আছে, এখান থেকেও চিন্তা করতে হবে। আসলে সলিউশন দেখার দরকার নাই, তোমরা চিন্তা করে এটা বের করবে, ঠিক আছে? তারপরে দেখবা যে তোমার না পারো একেবারে, তাহলে সলিউশনটা দিই, ঠিক আছে? কেউ কি এখনো এটা কনসেপ্ট বের করতে পারো নাই? এটার বইয়ে তো আছেই দেওয়া, কিন্তু মানে এই ধরনের মানে এইভাবে আমি টেস্ট করব তোমাদেরকে, এই সব কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে তোমাদের, বুঝতে পারছো? এই জন্য আমি তোমাদেরকে বললাম আর কি। তোমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটাও খেয়াল রাখবে সবসময়। ইনফরমেশন তোমরা কি জানো যে ভলিউম রেশিও জানো, ভলিউম রেশিও জানো তো তুমি এখানে দেখো ভলিউম রেশিও, তারপরে টেম্পারেচার, হ্যাঁ ভলিউম রেশিও টেম্পারেচার জানো, তারপর হচ্ছে এখানে দেখো এম আর, এগুলা এম মানে এম আর, হ্যাঁ এম আর, এম না থাকলে হচ্ছে এম আর মানে বসানোর দরকার নেই, আমি তোমাদেরকে সলিউশন বলতেছি আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে হিট সাপ্লাইড বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এই আইসোথার্মাল এক্সপেনশন প্রসেসে হিট রিজেক্টেড যেটা, সেটাও তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে না। এম আর T3, জাস্ট T3টা তুমি এখানে জানো না, সরি হ্যাঁ T3টা জানো, T3 তোমাদের লাগবেই, T3 ছাড়া T3টা কিভাবে বের করবে এটা চিন্তা করো। স্যার P1/T1 ইকুয়াল টু P3/T3, এই ফর্মুলা দিয়ে যদি T3 বের করা যায় না? P1 by T1 ইকুয়াল টু P3/T3, P1 by T1 is equal to T1 P3। ইকুয়াল টু P3/T3, জি স্যার। না এটা কিভাবে করবে তুমি? দেখো এখানে তো দুইটা প্রসেস আছে, P1 থেকে P3 এর মধ্যে দুইটা প্রসেস আছে, তাই না? P1 জি থেকে স্যার। P3 এর মধ্যে দুইটা প্রসেস, একটা প্রসেসের মধ্যে তুমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, তাই না? জি স্যার। তাহলে স্যার দুইটা প্রসেস থাকলেও T1 আর T2 তো সেম বলছে, তাহলে তো স্যার আমি তো T2 যেখানে আছে ওখানে T1 ধরে কনস্ট্যান্ট ভলিউম কুলিং, যেহেতু আমি তো তাহলে হ্যাঁ, তো কনস্ট্যান্ট ভলিউম P1/T1 প্রসেসিং কি P1 by T1 is equal to মানে P3/T3 করতে পারবো? কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কি এইটা রিলেশন তুমি কি জানো? জি স্যার, জি স্যার, কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে জি স্যার। কনস্ট্যান্ট ভলিউমে প্রেসার আর মানে টেম্পারেচারের রিলেশন কি এটা? কনস্ট্যান্ট ভলিউম, জি স্যার, জি শিওর? স্যার P1/T, জি স্যার। আচ্ছা কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার আর টেম্পারেচার রিলেশন, ঠিক আছে। তাহলে সেখান থেকে P2, তার মানে তুমি লিখতে চাচ্ছ যে P2 by T2, স্যার জি স্যার P2/T2 ইকুয়াল টু P3/T3, P3 by T3। জি P3 স্যার। তুমি জানো, P3 জি স্যার। তুমি জানো, হ্যাঁ T2 জানো, T3টা তুমি জানতে চাচ্ছ, বাট হোয়াট অ্যাবাউট P2টা তুমি জানো না। ম্যাক্সিমাম প্রেসার আর মিনিমাম প্রেসার জানো তুমি। আচ্ছা তারপরে আগাও, এখানে যেমন টেম্পারেচার কনস্ট্যান্ট আছে এই প্রসেসে, তারপরে হ্যাঁ তুমি তো এইটা চিন্তা করছো। তারপরে এই যে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কার কার রিলেশন তুমি জানো? এই যে দেখো দুটো ভলিউমের রিলেশন তুমি জানো, তাই না? ভলিউম রেশিও, এক্সপেনশন রেশিও জানো। প্রেসার রেশিওটা কি হবে? প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশন আছে না আইসোথার্মাল প্রসেসে? জি স্যার, P1 V1 ইনভার্সলি is equal to P2 V2, P1 V1 জি স্যার। P2 V2, এই ধরনের ফর্মুলা। সেখান থেকে তুমি এই পয়েন্টে প্রেসার ক্যালকুলেট করে ফেলতে পারবে, তাই না?
এই পয়েন্টে প্রেসার দিবেন। জি স্যার। তাহলে তুমি এই পয়েন্টে প্রেসার জানো, এই পয়েন্টে প্রেসার জানো, এই পয়েন্টে এখনো তুমি জানো না, তাই না? মানে এই পয়েন্টে প্রেসারটা জানো না। আবার দেখো এখানে আবার সিমিলারলি ওই যে আগের মতো এখানে যে রিলেশনটা অ্যাপ্লাই করছিলা, জি স্যার, কনস্ট্যান্ট ভলিউম ওখানেও সেমটা করে পারবো। এখান থেকে কি বের করতে পারবা? টেম্পারেচার তো সেম, তাই না? এখন ভলিউমটা তুমি ক্যালকুলেট মানে এই স্যার দুটো ভলিউমটা সেম। তোমার দরকার হচ্ছে P2 টা দরকার, P2, বুঝতে পারছো? জি স্যার। P2 টা দরকার তোমার। এখানে এই প্রসেসের ক্ষেত্রেও আবার তুমি প্রেসার ভলিউমের রিলেশন পি মানে বের করতে পারবে না। এই যে এই প্রসেসের ক্ষেত্রে P1 টা তো তুমি জানো, P1 টা তো জানো 12 বার। শোনো আমি তোমাদেরকে এই আর কি বাকিদের কি অবস্থা? একজনই শুধু কথা বলতেছে, আর কি বাকিরা কি মানে চলে গেছো না আসো এখনো? তোমাদের কি আর ক্লাস আছে এরপরে? স্যার আজকে আর নেই না স্যার। আচ্ছা দেখো আমি তোমাদেরকে বলি, মানে এভাবে চিন্তা করতে হবে আর কি, যে এখানে দেখো P1 আর P2 আইসোথার্মাল এক্সপেনশন প্রসেস, যেহেতু P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, তাই না? তো V1 আর V2 এর মধ্যে রিলেশন তুমি জানো, P1 জানো, সেখান থেকে তুমি P2 টা জেনে ফেললা। তারপরে ওই যে একটু আগে যে সে P1 বাই P2 বাই V2 ইজ ইকুয়াল টু P3 বাই মানে না P2 বাই T2 ইজ ইকুয়াল টু P3 বাই T3 যে রিলেশন, হ্যাঁ, সেখান থেকে তুমি T3 ক্যালকুলেট করে তারপরে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারো। আরো কোনো অন্য ওয়েতে ইভেন এন্ট্রপির এই ডায়াগ্রাম ইউজ করে তুমি অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পারছো? জি স্যার। তো এভাবে তুমি এই সলিউশন করে এখান থেকে পিটি মানে টিটিটা ক্যালকুলেট করে ফেলতে পারলেই, সেখান থেকে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে, এফিসিয়েন্সি ক্যালকুলেট করে ফেলতে পারবে। সো মানে আমি মানে এগুলা মানে তোমাদেরকে একটা দুইটা প্রবলেম নিয়ে ডিসকাস করতেছি এই কারণে, তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমাদেরকে এগুলা সলভ করতে হবে, মানে এগুলা প্র্যাকটিস করতে হবে। সো এগুলো আমি এইভাবে এগুলা দিয়ে এইরকম টাইপের প্রবলেম আমি নিজে তৈরি করে তোমাদেরকে টেস্ট করবো, অথবা অন্য কোনো বই থেকে আমি টেস্ট করবো, ইভেন এই বইয়ের প্রবলেমও দিতে পারি। তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেগুলো আমি টেস্ট করবো। তো এই জন্য আমি তোমাদেরকে এতক্ষণ এইসব প্রবলেম নিয়ে আমার ডিসকাস করার কথা না, কারণ তোমরা যথেষ্ট ম্যাচিউর এইসব প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো তারপরে আমি শুধু তোমাদেরকে এটা মানে এমফাসাইজ করার জন্য আমি তোমাদেরকে এই ধরনের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। তো যাই হোক, এখানে এই ধরনের প্রবলেম, এই যে এখানে ওই কার্নোট সাইকেলের ক্ষেত্রে এইরকম ফর্মুলা, কার্নোট সাইকেলে আবার ওই যে আইসেন্ট্রপিক এক্সপেনশন আছে, তো ওইখানে ওই যে পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর টেম্পারেচার ভলিউম ওই যে গামা টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এই ধরনের রিলেশনগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। এগুলো হচ্ছে কি ওই পারফেক্ট গ্যাসের ফর্মুলা, তাই না? পারফেক্ট গ্যাসের বিভিন্ন প্রসেসের ফর্মুলা। তো এগুলা তোমাদের জেনে আসার কথা, মানে বেসিক জেনে আসার কথা, যেগুলো আমি আর এগুলা নিয়ে আমি কখনো আমাদের সিলেবাসেও নাই, এগুলো আমি রিক্যাপ করারও চেষ্টা করিনি। সো এই ফর্মুলাগুলোও অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আগামী ক্লাসে হয়তো আমরা অটো সাইকেল এবং ডিজেল সাইকেল দেখবো, এই ধরনের প্রবলেমগুলোও একটু মানে একটা দুইটা প্রবলেম তোমাদেরকে জিজ্ঞেস করব, সলিউশনের জন্য আস্ক করব, দেখি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে কিনা। এই হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? বাকিরা কি শুনতে পাইছে কিনা জানি না, আমি এই ধরনের এক্সপিরিয়েন্স আজকে তোমাদের মনে হচ্ছে সবাই মানে চুপচাপ এমনি মনে হয় শুনতেছো কিনা, আমি কনফিউজ ছিলাম আজকে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হবে না, আজকের ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ তোমাদের।